হ্যালো, ওকে। আশা করি এবার সবাই আমাকে শুনতে পাচ্ছেন আপনারা। সো আসলে যেটা হয় যে লাইভে আসা আসলে হয় না। তো লাইভটা আসলে মিস করছিলাম আমি অনেকদিন থেকেই। তো যেটা হয় যে সারাদিন আসলে সবারই কর্মব্যস্ততা থাকে, সবাই আসলে বিজি থাকি আমরা। তো আমি আসলে অনেক মুভি দেখি। রাতেই আসলে মুভিগুলো দেখা হয়। তো ঠিক ঘুমানোর আগে আসলে আমি একটু চিন্তা করেছি যে আমার অভিজ্ঞতা থেকে কিছু বিষয় যে বিষয়গুলো আসলে একটু আলোচনা আর এই লাইফটা আসলে সেভ হয়ে থাকবে। তো সেভ হয়ে থাকলে যেটা হবে যে সেই আলোচনার বিষয়গুলোর মধ্যে থেকে যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় মনে হয় যে সেই বিষয়টা আবার একটু শোনা দরকার বা আসলে বোঝা দরকার, তো সো ইউ ক্যান, অসুবিধা নেই। আচ্ছা, এই মুহূর্তে থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে আপনি জয়েন করেছেন, যদি একটু কমেন্টে লিখতেন যে আমাকে শুনতে পাচ্ছেন কিনা। আমি দেখতে পাচ্ছি যে একজন জয়েন করেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। তো যদি একটু আমাকে বলতেন যে আমাকে শোনা যাচ্ছে কিনা, তো তাহলে আমার জন্য একটু ভালো হতো। সরি, আমি একটু আগে লাইভে এসেছিলাম, একটু টেকনিক্যাল ডিফিকাল্টি ছিল। তো যার জন্য আমি আসলে আবার একটু আসলাম লাইভে। তো আমি চেষ্টা করব এখন থেকে এভরিডে কিছু না কিছু বিষয় নিয়ে, টপিকস নিয়ে আসলে একটু আলোচনা করার, লাইভে আসার। তো আপনারা যেটা করবেন যে আপনাদের যদি রিলেটেড টপিকস রিলেটেড কোনো কোশ্চেন থাকে, তাহলে সেই কোশ্চেন আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আজকের যে বিষয়টা আপনারা টাইটেলে দেখতে পাচ্ছেন, আমি অলরেডি ক্যাপশনে লিখেছি যে আসলে গাড়ি আমরা যারা ব্যবহার করি, গাড়িতে আসলে আমরা অকটেন বা পেট্রোল ইউজ করব কিনা, আহ, অথবা আমি এলপিজি ইউজ করব কিনা, কি ব্যবহার করব বা কোনটা ব্যবহার করলে আসলে কস্ট ইফেক্টিভ হবে, মাইলেজ বেশি পাওয়া যাবে, এরকম নানান ধরনের কনফিউশন কিন্তু আমাদের সবারই থাকে, ইভেন আমারও কিন্তু ছিল। তো আমি আমার আসলে অভিজ্ঞতা থেকে সেই বিষয়টা আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের হেল্প হবে আর কি। সো থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে জয়েন করেছেন আপনারা আমার সাথে। আসলে আমাকে যদি একটু লিখতেন, লিখে যদি একটু জানাতেন যে হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে কিনা। আমাকে কি শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে ঠিকঠাক মতো, তাহলে দেন আমি আসলে কথা কন্টিনিউ করতে পারি। আই থিঙ্ক যদি কোনো সমস্যা হয়, কোনো প্রবলেম হয়, সেটা তাহলে কিন্তু আমাকে একটু যদি একটু লিখে জানান, তাহলে হেল্প হতো আর কি। তো যেটা বলছিলাম যে আসলে আমাদের আমরা যারা গাড়ি ব্যবহার করছি বা ইউজ করছি, ভেহিকেল ইউজ করছি, তো আমরা যেটা দেখছি যে আসলে এখন অকটেন পেট্রোলের পাশাপাশি সিএনজি এবং এলপিজি আমরা কিন্তু সবাই ব্যবহার করতেছি। তো এর মধ্যে মোটামুটি যারা একটু চিন্তা করছে যে একটু কস্ট ইফেক্টিভ, মানে একটু অল্প খরচে আসলে গাড়ি চালানোর যে বিষয়টা, তাহলে অবশ্যই আমি বলবো যে সিএনজি সিএনজি ডেফিনেটলি আপনার কস্ট ইফেক্টিভ হবে। তো আসলে যারা রেন্টে কারের বিজনেস করে বা ব্যবসার ক্ষেত্রে যারা আসলে আমরা ব্যবহার করছি, সো থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। তো আমাকে আহ, শুনতে পাচ্ছেন কি, শোনা যাচ্ছে? যদি আমাকে শুনতে পান, দেখতে পান, একটু কমেন্টে যদি কষ্ট করে একটু লিখতেন যে দিনা, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। দিনা, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? মানে আমার ভয়েস কি ক্লিয়ার? আমাকে কি দেখা যাচ্ছে? তাহলে তুমি যদি একটু লিখতে, আমার জন্য একটু সুবিধা হতো আর কি। আচ্ছা, তো যেটা বিষয় হলো যে আমি কিন্তু সিএনজি বিরোধী না, ডেফিনেটলি নট। কারণ আমি আমার গাড়ি কিন্তু দীর্ঘদিন আমি সিএনজিতেই রান করেছি। তো রিসেন্টলি আমি আসলে সিএনজি থেকে এলপিজিতে কনভার্ট করেছি আমার গাড়িকে। সেটার একটা কারণ আছে। আচ্ছা, তার আগে একটু বলে নিই যে আসলে গাড়ির জন্য অকটেন বা পেট্রোল সবচেয়ে বেস্ট আর কি। তো আসলে পেট্রোল বা অকটেনের আসলে অল্টারনেটিভ বা বেটার হতেই পারে না। অবশ্যই তেল বা অকটেন দিয়ে গাড়ি চালানোটা বেটার। কিন্তু যদি আপনি চিন্তা করেন যে আমি আসলে একটু, যদি কস্ট একটু কম খরচে যদি আমি একটু গাড়ি চালানোর কথা চিন্তা করি, তাহলে আসলে আপনাকে সিএনজি বা এলপিজি তে আসতে হবে। এখানে আমি যেটা এক্সপেরিয়েন্স করেছি যে আমরা যারা প্রাইভেট, মানে আমাদের নিজস্ব যে ভেহিকল আমাদের নিজেদের,
তো আমাদের নিজেদের গাড়ি চালানোর ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা যদি চেষ্টা করি একটু এলপিজিতে কনভার্ট করতে, এটা মনে হয় বেটার হয় আর কি। কারণ আমাদের গাড়ির ইঞ্জিন কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় আর কি। হ্যাঁ, গাড়ির ইঞ্জিনটা ভালো রাখা অনেক গুরুত্বপূর্ণ আসলে। তো গাড়ির ইঞ্জিন ভালো রাখতে চাইলে অবশ্যই কিন্তু আমাকে হয় অকটেন বা পেট্রোলে আসতে হবে, না হলে এলপিজিতে। এলপিজিটা আসলে অকটেন পেট্রোলের আসলে অল্টারনেট ভার্সন, যেটা প্রাইস অলমোস্ট হাফ আর কি। আমি যদি একটা এক্সাম্পল দিই, যে আমাদের অকটেন বা পেট্রোল 130 থেকে 135 টাকার মতো খরচ হয়, সেখানে কিন্তু এলপিজি অলমোস্ট হাফ প্রাইসে আপনি কিন্তু পেয়ে যাবেন। এবং এলপিজিটা কিন্তু আসলে লিকুইড গ্যাস সেইটা, এবং এটা কিন্তু আসলে বাহিরে থেকে পারচেস করে আসলে নিয়ে আসা হয়। তো থ্যাংক ইউ আবু হাসান, আমার সাথে জয়েন করার জন্য। থ্যাংক ইউ দিনা। তো আমাকে কি শোনা যাচ্ছে? যদি একটু যদি একটু লিখতেন তাহলে বেটার হতো আর কি, আমি বুঝতে পারতাম। যদি কোনো প্রবলেম থাকে একটু লেখেন, আমাকে শোনা যাচ্ছে কিনা, ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, তাহলে আসলে সেটা আমি ঠিক করে ফেলবো, সমস্যা নেই। আচ্ছা, সো ব্যাক টু দ্য পয়েন্ট। তাহলে কেন সিএনজি থেকে আমি এলপিজিতে আসবো? আসলে সিএনজির বিষয়টা হচ্ছে যে সিএনজির যে সিলিন্ডারটা, যে সিলিন্ডারটা আমরা ইউজ করি 60 লিটার বা 90 লিটার বা আরো আরো বড় যে সিলিন্ডার গুলো, সেগুলো কিন্তু অনেক বেশি ওয়েট হয়। ওয়েট বলতে 60 লিটারের একটা সিলিন্ডার নিয়ার অ্যাবাউট 85 কেজি। তাহলে আপনি একটু চিন্তা করেন যে 85 কেজি ওজনের একটা সিলিন্ডার আপনি আসলে আপনার গাড়িতে ক্যারি করে নিয়ে যাচ্ছেন। তো এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা সবাই জানি, মাঝে মাঝে আল্লাহ না করুক, আমরা মাঝে মাঝে কিন্তু একটু নিউজে দেখি যে সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে এবং সিলিন্ডার ব্লাস্টে মারা গেছেন, এরকম কিন্তু নিউজ আমরা শুনি। এটার কারণটা হচ্ছে আসলে সিএনজির যে টেকনোলজি, সিএনজিতে আসলে আমরা যেটা ব্যবহার করি আর কি, যে গ্যাসটা, সেটা অনেক প্রেসার দিয়ে কিন্তু আসলে কম্প্রেশন আর কি, যেটা বলা হচ্ছে, অনেক প্রেসার দিয়ে সিলিন্ডারে আসলে গ্যাসটা নিতে হয়। তো যার কারণে সিলিন্ডারটা অনেক গরম থাকে। অনেক সময় সিলিন্ডারের প্রত্যেকটা সিলিন্ডারের একটা করে মেয়াদ থাকে, সে মেয়াদ যদি ক্রস করে যায় তাহলে কিন্তু ওটা অনেক রিস্কি হয়ে যায়। তাহলে আসলে সিএনজি চালিত গাড়িগুলো আমরা বলতেই পারি যে আমরা কিন্তু একটা মানে লাইভ বোমা গাড়িতে ক্যারি করে নিয়ে যাচ্ছি। বিষয়টা কিন্তু আসলে এরকম। তো হ্যাঁ, অবশ্যই সিএনজি কস্ট ইফেক্টিভ, কিন্তু আপনি যদি একটু চিন্তা করে দেখেন যে রিস্ক ফ্যাক্টর যেটা, বা আপনি এত একটা ওয়েট আপনি নিয়ে যাচ্ছেন, তাহলে কিন্তু আপনাকে একটু অন্যভাবে চিন্তা করতে হবে। আর মেইন যে সমস্যাটা যেটা, সেটা হচ্ছে যে সিএনজি আসলে আমাদের ইঞ্জিনটার ব্যাপক ক্ষতি করে, ইঞ্জিনটা শুকিয়ে ফেলে আর কি। তো আসলে একটা গাড়ির, আমরা এত দাম দিয়ে একটা গাড়ি কিনি, তো সেই গাড়ির ইঞ্জিনটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো সেই ইঞ্জিনটা আসলে আমরা আহ, এভাবে নষ্ট করে ফেলছি সিএনজি দিয়ে চালিয়ে, এটা কিন্তু একটা বিষয়। তো যার জন্য আমি বলবো যে যদি অপশন থাকে, তো আমার মনে হয় যে আপনি সিএনজি থেকে এলপিজিতে চলে আসেন। এলপিজিতে আসার সুবিধাটা হচ্ছে এরকম যে এলপিজিতে আসলে এলপিজি টেকনোলজিটা হচ্ছে যে সেই গ্যাসটা বাতাসের সাথে টাচ করার পরে ওটা আসলে আইস হয়ে যায়, এবং সেই আইসটা পানির সাথে, গরম পানির সংস্পর্শে এসে ওইটা আসলে লিকুইড হয়ে সেটা আসলে আমাদের ইঞ্জিনে ইনজেক্ট হয়। তো সেক্ষেত্রে ইঞ্জিন কিন্তু অনেক ভালো থাকে আসলে। যখন আপনি এলপিজি দিয়ে আপনার গাড়ি চালাবেন, তখন ইঞ্জিন আসলে ওটা তেল দিয়ে একটা, মানে অকটেন পেট্রোল দিয়ে গাড়ি চালানো আর এলপিজি দিয়ে গাড়ি চালানো আসলে অলমোস্ট সেম, একই কথা আর কি। তো আমি তো বলবো যে বাংলাদেশে যেসব পেট্রোল পাম্প গুলো রয়েছে, সেই পেট্রোল পাম্প গুলোতে কিন্তু আসলে অকটেন, বাংলাদেশের ক্ষেত্রে বলছি আর কি, যে সেই অকটেন গুলো এতটা পরিশোধিত না, অতটা মানে ভালো না কিন্তু। তো খুব কম পেট্রোল পাম্পে আছে যারা মানে ভালো অকটেন প্রোভাইড করে। তো এখন যেটা হয়েছে যে এলপিজি কিন্তু আসলে ফ্রেশ থাকে। তো এলপিজি দিয়ে গাড়ি চালানোর যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনার পিক আপটা, আপনি দেখবেন যে গাড়ির স্পিড অনেক ভালো, অনেক ফাস্ট হচ্ছে গাড়ি রান করছে।
এবং আপনার গাড়িতে যে এসি কুলিংটাও কিন্তু অনেক ভালো হয়। সো ওভারঅল এলপিজির এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেক ভালো আর কি। তো এখানে সিএনজি থেকে এলপিজিতে আপনার কনভার্সনের দুটো অপশন, একটা হচ্ছে ট্রেডিশনাল, একটা সিকোয়েন্সিয়াল। এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে যে আসলে ট্রেডিশনালটা কি, সিকোয়েন্সিয়ালটা কি। ট্রেডিশনালটা হচ্ছে আসলে ওটা কম্পিউটারাইজড না, যেটা হচ্ছে আমরা আগে ইউজ করতাম আর কি। তো এখন যে হাইব্রিড গাড়িগুলো বা লেটেস্ট যে গাড়িগুলো এখন চলে এসেছে, সেই গাড়িগুলোতে এখন সব আসলে সিকোয়েন্সিয়াল, অর্থাৎ কম্পিউটার একটা সফটওয়্যার দিয়ে আসলে সেই কনভার্সনটা করা হয়। এবং যেটা হয় ট্রেডিশনাল কনভার্সনে আপনি স্টার্ট দেওয়ার পরে আসলে ওয়েল মানে তেলে স্টার্ট নিয়ে সেটা কনভার্ট হয়ে আসে হচ্ছে আপনার গ্যাসে। তো সেই ক্ষেত্রে আপনার এক্সিলেটরে কিন্তু একটু প্রেস করতে হয়, তারপরে সেই কনভার্সনটা হয়। আর আপনি যদি সিকোয়েন্সিয়াল করেন, তাহলে সিকোয়েন্সিয়াল করার ক্ষেত্রে ওটা কম্পিউটার দ্বারা যেহেতু নিয়ন্ত্রিত হয়, সফটওয়্যার দিয়ে ওইটা আসলে টেকনিশিয়ান যিনি আছেন তিনি ওইটা খুব সুন্দর করে সেট আপটা করে থাকেন। তো ওটা গাড়িটা আসলে স্টার্ট দিলে অটোমেটিকলি কিন্তু ওয়েল থেকে গ্যাসে চলে যায়। এবং যদি কখনো আপনার গ্যাস শেষ হয়ে যায় বা এলপিজি শেষ হয়ে যায়, তাহলে কিন্তু অটোমেটিকলি সে ওয়েলে কনভার্ট করে, এই যে একটা বিষয় আর কি। এবং সিকোয়েন্সিয়াল যদি আপনি করে নেন, তাহলে হচ্ছে আপনার আহ, মানে তেলে যে মাইলেজটা আপনি পেতেন ঠিক সেম টু সেম মাইলেজ কিন্তু আপনি সিকোয়েন্সিয়াল করে নিলে কিন্তু আপনি পাবেন। তো এখন আসলে আমি যেটা বলবো যে 1500 সিসির ভিভিটিআই ইঞ্জিন থেকে শুরু করে এখন আপগ্রেড মডেলের যে গাড়িগুলো, এই গাড়িগুলোর ক্ষেত্রে আসলে অবশ্যই অবশ্যই সিকোয়েন্সিয়াল করাটাই উচিত। তো সিকোয়েন্সিয়াল করলে আপনি কিন্তু বেশ ভালো একটা পারফরমেন্স কিন্তু আপনি পাবেন। আর এলপিজির যে সিলিন্ডার, এলপিজির মানে ডিফারেন্স বিটুইন আপনার সিএনজির সিলিন্ডার এবং এলপিজির সিলিন্ডার। সিএনজির সিলিন্ডার তো আসলে আপনার ক্যাপসুল টাইপ হয়ে থাকে। তো এলপিজির ক্ষেত্রে আপনি কিন্তু ওই যে গোল টিউবের মতো কিন্তু আপনার সিলিন্ডার পাওয়া যায়, যেই সিলিন্ডারটা। থ্যাংক ইউ নরেশ, থ্যাংক ইউ আরিফুল আলম, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। আমাকে যদি শুনতে পান তাহলে যদি একটু কমেন্টে লিখতেন আমাকে দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা। যদি কোনো প্রবলেম হয় তাহলে একটু বলবেন, আমি তাহলে সেটা ফিক্স করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। আসলে আলোচনা করছিলাম যে আমরা যে গাড়ি চালাই, তো সেই গাড়ি আসলে এলপিজি, সিএনজি নাকি অকটেন পেট্রোল কোনটা বেটার হয়। তো যেটা বলছিলাম যে এলপিজির ক্ষেত্রে কিন্তু আপনি ইচ্ছা করলে যে ওই যে টিউবের মতো, রাউন্ড টিউবের মতো যে সিলিন্ডার, সেটাও আপনি নিতে পারবেন। আবার আপনি ইচ্ছা করলে যে ক্যাপসুল সিলিন্ডার যেটা, সেটা ইউজ করতে পারবেন। তো এটা যিনি টেকনিশিয়ান রয়েছে উনার কাছে আপনি ডিমান্ড করলে উনি বলে দিবে যে আপনার গাড়ির জন্য আসলে কোনটা বেটার হবে। আপনি আসলে আপনি কি ক্যাপসুল সিলিন্ডার নেবেন নাকি আপনি এই যে টিউবের মতো গোল যে সিলিন্ডার গুলো সেগুলো। আর ইউটিউবে আসলে প্রচুর রেফারেন্স রয়েছে, আপনারা দেখতে পারেন আসলে। তো সিএনজি থেকে এলপিজির যে কনভার্সন, আর এখানে কস্টের বিষয়টা আমি আসলে বলছি না, কারণ এখানে আহ, অনেকেই বিজনেস করে সিএনজি কনভার্সন, এলপিজি কনভার্সন। তো আপনারা আসলে আপনাদের পরিচিত বা আপনাদের রেফারেন্সে, যদি আপনার যেখানে থাকেন না কেন, বাংলাদেশে যেখানে থাকেন না কেন, সেখানে কিন্তু কনভার্সন হয়। আপনাদের পরিচিতি বা ট্রাস্টেড যে মেকানিক বা কনভার্সন সেন্টার, তাদের কাছ থেকেই করাবেন। তারা আপনার কাছ থেকে কস্টটা কম রাখবে। আপনার যদি আগে থেকেই সিএনজি করা থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কস্ট একটু কমে যাবে, কারণ যারা কনভার্সনটা করিয়ে দেবে তারা কিন্তু আপনার সিলিন্ডারটা এবং ওই যে কিটটা যেটা, হ্যাঁ আমি কিট প্রসঙ্গে আসছি। তো সিএনজি কিট যেটা, সেটা নিয়ে আপনাকে কিন্তু নতুন একটা এলপিজি কিট এবং সিলিন্ডার দিয়ে দিবে। সেক্ষেত্রে কিন্তু কনভার্সন চার্জটা অনেক কম পড়ে। এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার উপরে। তবে বেটার হচ্ছে যারা অনেক অভিজ্ঞ, যারা অনেকদিন ধরে বিজনেস করতেছে তাদের কাছ থেকে নেয়া, কারণ এখন আসলে বাজারে চাইনিজ প্রোডাক্ট দিয়ে আসলে ভরে গেছে, একদম অ্যাভেলেবল, আমরা সবাই জানি। তো আসলে কনভার্সনের ক্ষেত্রে, সিএনজি বা এলপিজি কনভার্সনের ক্ষেত্রে যে কিট যেটা, এটাকে আমরা আসলে এলপিজি বা সিএনজির হার্ট বলে থাকি আর কি। তো এটা আমি সাজেস্ট করতে পারি, যেমন আমার গাড়িতে আমি করেছি ইতালিয়ান একটা কিট, সেটা হচ্ছে লোভাটো। এই লোভাটো দিয়ে আমি আসলে করেছি। তো এই কিটটা নেওয়ার আগে আমি অনেক রিভিউ দেখেছি, লোভাটোর ওয়েব পেজ যেটা রয়েছে সেখানে আমি রিভিউ দেখেছি। আমার কাছে মনে হয়েছে যে লোভাটো ভালো, সো আমি লোভাটোর কিটটা দিয়েই কিন্তু আমি করেছি। এবং এখানে কিন্তু অরিজিনাল এবং চাইনিজ বোঝার উপায় রয়েছে। তো লোভাটোর ক্ষেত্রে আমি যেটা বলতে পারি, লোভাটোর কিটের গায়ে আপনারা দেখবেন যে লোভাটো বেশ সুন্দর করে লেখা, এবং সেখানে কিন্তু মানে অরিজিনাল যেটা, সেখানে মেড ইন ইতালি লেখা থাকে না।
আর আপনার চাইনিজ ভার্সন যেটা সেটা কিন্তু লোভাটো লেখা থাকে এবং মেড ইন ইতালি সেখানে লেখা থাকে। তো এটা আসলে বলে না সব কনভার্সন মেকানিক যারা রয়েছে তারা বিজনেসের ক্ষেত্রে এটা বলে না আর কি। এটা আসলে আপনার যদি সম্পর্ক ভালো থাকে সেই ক্ষেত্রে আপনি আসলে বলে নিবেন যে ভাই আমাকে আসলে অরিজিনাল ইতালির যে কিট বা আপনি যে কোম্পানিরই কিট নেন না কেন সেটা আপনি একটু বলে নিবেন যে আমাকে প্লিজ অরিজিনালটা দিবেন। কারণ অরিজিনালটা দিলে যেটা হবে যে আপনার গাড়ির গতি থেকে শুরু করে পারফরমেন্স থেকে শুরু করে সবকিছুই কিন্তু খুব ভালো থাকবে। তাহলে এটা তো একটা বিষয় যেটা আমি বললাম যে অবশ্যই সিএনজি এবং এলপিজি কনভার্সনের ক্ষেত্রে যে কিটটা রয়েছে সেটা অবশ্যই আপনারা দেখে শুনে অরিজিনালটা নেয়ার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন ভালো কোনো কনভার্সন সেন্টার থেকে কনভার্ট করতে আরকি। হ্যাঁ? এইটাই আরকি। তো মোটামুটি এখন কস্টের কথা যদি আমি বলি যে আপনি আসলে সিএনজি দিয়ে আসলে আপনি অনেক অল্প খরচে অনেক মাইলেজ পাবেন, অনেক দূর যেতে পারবেন। এটা একদম সত্যি কথা। আমি কখনোই এটাকে ইগনোর করছি না। যারা আসলে বিজনেস করেন আপনারা গাড়ি নিয়ে বা রেন্ট এ কারের বিজনেস করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমি জানি আপনারা সিএনজি ইউজ করেন কারণ এটা হচ্ছে খুব কস্ট ইফেক্টিভ হয়। তো বাট রিস্ক ফ্যাক্টরটা কিন্তু সেখানেই যে এই যে সিলিন্ডারটা এটা অনেক ওয়েট হয়ে থাকে এবং এইটা আল্লাহ না করুক এই যে ব্লাস্ট হওয়ার যে বিষয়টা সেটা একটা অবশ্যই থাকে এবং আরো একটা সমস্যা আমাদের বাংলাদেশে সিএনজি কিন্তু সবখানে পাওয়া যায় না। এটা একটা অনেক বড় প্রবলেম। আর সিএনজি আপনার যে পাম্প গুলো রয়েছে সেখানে কিন্তু টাইমের একটা ফ্যাক্টর আছে। আপনি সন্ধ্যা 6টা থেকে স্টপ হয়ে যায় ওদের সিএনজি দেয়া। 11টা পর্যন্ত আপনি কিন্তু কোনো আর সিএনজি আসলে রিফিল করতে পারবেন না রাত 11টা পর্যন্ত। 11টা থেকে ওরা আবার স্টার্ট করে। এটা একটা সমস্যা। দেখা গেল যে আপনার আসলে সিএনজি লাগবে, সিএনজি মানে শেষ হয়ে গেছে। এখন আপনি যেতে, যেতে 6টা ক্রস করে গেছে। তাহলে কিন্তু আপনি ওখান থেকে আর নিতে পারবেন না ইউজুয়ালি সিএনজি। তো থ্যাংক ইউ সো মাচ। এখন পর্যন্ত যারা জয়েন করেছেন, পরশ থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। তো আমাকে যদি শুনতে পান আপনারা দেখতে পান ঠিকঠাক মতো তাহলে প্লিজ একটু লিখবেন, কমেন্ট করবেন। যদি আমাকে শুনতে না পান সেটা একটু লেখেন তাহলে আমি প্রবলেমটা ফিক্স করে আবার সেটা ঠিক করে ফেলবো। আচ্ছা, সো কথা বলছিলাম তো এখন যেটা বিষয়টা হচ্ছে যে এলপিজি যখন আপনি কনভার্ট করবেন অর্থাৎ আপনি গাড়িটা যখন এলপিজি তে আপনি চালাবেন তখন কিন্তু যে সিএনজি এবং এলপিজি যে স্টেশনগুলো আমাদের টিএমএসএস এ রয়েছে তো সেখানে কিন্তু আপনি এলপিজি 24 ঘন্টা কিন্তু আপনি পাবেন। এটা একটা বিষয় এবং সিএনজি নিতে যে মানে সিএনজি ফিল মানে রিফিল করতে যে আমাদের যেটা হয় অনেক সময় সিএনজি যে মানে সিএনজি চালিত যে সিএনজি গুলো এগুলোর কিন্তু একটা লম্বা লাইন থাকে। তো লাইনে দাঁড়াতে হয় অনেক সময় কিন্তু অনেক লেট হয় আমাদের সিএনজি পেতে বা নিতে এবং হচ্ছে ওই পাম্পে যে প্রেসারের যে একটা বিষয় থাকে তো অনেক সময় ঠিকঠাক মতো প্রেসার পাওয়া যায় না। যেমন আমার আসলে 60 লিটার থ্যাংক ইউ এখানে আমি দেখতে পাচ্ছি যে স্যার আপনি জয়েন করেছেন। জাকারিয়া স্যার কেমন আছেন? আশা করি ভালো আছেন। স্যার এবং আপনারা যারা জয়েন করেছেন যদি শুনতে পান আমাকে তাহলে কাইন্ডলি একটু বলবেন। যদি না শুনতে পান সেটাও একটু লিখবেন আরকি। আমি তাহলে ঠিক করে ফেলবো। আর আমি চেষ্টা করব আ এভরিডে মানে এভরিডে রাতে আমি লাইভে আসার জন্য এবং আমি আমার অভিজ্ঞতা থেকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা আমার সেই লাইভে এসে হচ্ছে আপনারা একটু কমেন্ট করবেন। থ্যাংক ইউ জুবায়ের। হ্যাঁ, রায়ান এসেছো। থ্যাংক ইউ রায়ান। রায়ান তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? যদি শুনতে পাও তাহলে কাইন্ডলি একটু লিখবে। না শুনতে পারলে সেটা একটু লিখবে। আমি তাহলে একটু ঠিক করে ফেলবো। যেহেতু অনেকদিন পর আসলে একটু লাইভে এসেছি আসলে সেটিং গুলো একটু ঠিক হয়ে যাবে। সমস্যা হবে না আশা করি আরকি। তো যেটা বলছিলাম যে এলপিজি তে যখন আমি কনভার্সন করব এলপিজি নেবার ক্ষেত্রে আমার কিন্তু আসলে হ্যাসেল নেই কারণ এলপিজি সবসময় ফাঁকাই থাকে। আপনারা রিফিল স্টেশনে গেলেই দেখতে পারবেন এবং এলপিজি বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আপনি এলপিজি কিন্তু পেয়ে যাচ্ছেন। এটা একটা অনেক বড় প্লাস পয়েন্ট যেটা আপনি সিএনজির ক্ষেত্রে কিন্তু পাচ্ছেন না। আর রিস্ক ফ্যাক্টরটা হচ্ছে এই যে আল্লাহ না করুক যে এটা আমি বারবার বলছি যে এই যে সিএনজির সিলিন্ডার ব্লাস্ট হবার ক্ষেত্রে যে বিষয়টা এইটা কিন্তু আসলে যখন আমরা রিফিল করি তখনই কিন্তু এই দুর্ঘটনাটা ঘটছে। থ্যাংক ইউ জুবায়ের হোসেন আতিক, থ্যাংক ইউ সো মাচ তোমার কমেন্টের জন্য এবং থ্যাংক ইউ এখন পর্যন্ত আপনারা যারা জয়েন করেছেন। আমি আসলে দিস ইজ মাই ফার্স্ট লাইভ আফটার সো লং। আমি এভরিডে আসবো লাইভে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো যেমন এই যে বিদেশে যাওয়ার যে বিষয়টা
তারপরে হচ্ছে হ্যাঁ, কর্পোরেট সাজেশন ডেফিনেটলি রায়ান, ডেফিনেটলি অবশ্যই আমার আমার প্ল্যান আছে এই কর্পোরেট সাজেশনটা নিয়ে আমি একদম স্টেপ বাই স্টেপ, অর্থাৎ গ্রাজুয়েশন বা মাস্টার্স কমপ্লিট করার পরে কিভাবে হচ্ছে নিজেকে জব, মানে আমি যদি জব করতে চাই তাহলে সেই ক্ষেত্রে কিভাবে আমি আমার সিভি রেডি করব, কভার লেটার রেডি করব, কিভাবে ইন্টারভিউর জন্য আমি আসলে রেডি হব, বাংলাদেশের কর্পোরেট সেক্টর কালচার, এবং আমি তো মোটামুটি গ্রুপ অফ কোম্পানি, লোকাল কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি, সব ধরনের কোম্পানিতেই জব করেছি। তো আমার অভিজ্ঞতা থেকে আমি চেষ্টা করব সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার। তো থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন যে বিষয়টা নিয়ে একটু আলোচনা আমি করছিলাম, যেটা যে আমি আমার গাড়ির জন্য সিএনজি, এলপিজি নাকি অকটেন বা পেট্রোল কোনটা বেটার হবে। আচ্ছা, তো আমি ফিরে আসি, আমি এলপিজি তে ছিলাম। তো এলপিজি কেন আমি ইউজ করব, এলপিজির সুবিধাগুলো হচ্ছে, প্রথম যে সুবিধাটা সেটা হচ্ছে যে আমি বাংলাদেশের সবখানে এলপিজি এখন অ্যাভেলেবল। আর এলপিজি সিএনজির চেয়ে কস্ট একটু বেশি, খুব বেশি না, একটু বেশি আর কি। কিন্তু আমার কিন্তু অ্যাডভান্টেজ অনেক বেশি। যেমন সিএনজিতে হচ্ছে আমার গাড়ির ইঞ্জিনটা অনেক ক্ষতি করে ফেলে, ওইটা একটা শুকনা গ্যাস আর কি, ওটা ইঞ্জিনটাকে একদম শুকিয়ে ফেলে। বাট সেদিক থেকে আমি যখন এলপিজিতে চলে আসব তখন কিন্তু তেলে একটা গাড়ি, মানে আমি অকটেন এবং পেট্রোল দিয়ে একটা গাড়িকে ড্রাইভ করলে যে পারফরমেন্সটা পাবো, আমি কিন্তু সেম পারফরমেন্সটা, কাছাকাছি পারফরমেন্স, মানে 99% বলবো আমি, 1% কম। তো ঠিক সেম মানে সেম পারফরমেন্সটা কিন্তু আমি এলপিজিতে পাবো। যদি 1 লিটার অকটেনে আমার গাড়ি যদি 8 থেকে 9 কিলোমিটার যদি রান করে, তাহলে এলপিজিতে আমি 7 কিলোমিটার পাবো, 1 কিলোমিটার কম পাবো। বাট এদিকে প্রাইসের দিকে চিন্তা করলে কিন্তু আসলে এলপিজির প্রাইস কিন্তু অনেক অনেক কম অকটেনের থেকে, একদম হাফ আর কি। এবং আমার কিন্তু গাড়িতে এলপিজির যে সিলিন্ডারটা সেটার ওয়েট অনেক কম, 18-20 কেজি ওয়েট হয়ে থাকে। সো আমার গাড়ির সাসপেনশন, আমার গাড়ির আসলে ওটা তো পিছনের দিকেই আসলে আমরা সিলিন্ডার গুলো রাখি। তো গাড়ি কিন্তু একটা বিশাল ওয়েট কিন্তু ক্যারি করে যখন আমি সিএনজি দিয়ে গাড়ি চালাই আর কি। বাট সেখানে আমি যখন এলপিজির একটা সিলিন্ডার 18 বা 20 কেজি, ওইটা কিন্তু অত বেশি কিন্তু ওয়েট ক্যারি করছে না আমার গাড়ি। সো সেই ক্ষেত্রে আমি কিন্তু গাড়িটা অনেক হালকা হয়ে যাচ্ছে। তো এই সো রিস্ক ফ্যাক্টর, তারপরে আমার ইঞ্জিনের কথা চিন্তা যদি আমি করি, এবং সারা বাংলাদেশে অ্যাভেলেবিলিটির কথা যদি আমি চিন্তা করি, তাহলে সবকিছু চিন্তা করলে কিন্তু এলপিজিটা বেটার। তবে আপনার খরচ, আপনি যদি দীর্ঘদিন সিএনজি চালিয়ে থাকেন তাহলে আপনি এলপিজিতে আসলে আপনার কাছে প্রথম দিকে মনে হবে যে একটু এক্সপেন্সিভ, কিন্তু যখন আপনি বেনিফিট গুলো পেতে শুরু করবেন তখন কিন্তু আপনি আস্তে আস্তে আপনার কিন্তু খরচটা কিন্তু অতটা গায়ে লাগবে না, তখন মনে হবে যে ইয়েস, আপনি কিন্তু রাইট ট্র্যাকে আছেন। হ্যাঁ বাবা, তুমি লিখেছো এলপিজি প্রোভাইডেড অলমোস্ট টু মাচ কুল সার্ভিস হলে, ইয়েস, একদম ঠিক। এবং সাকিব, আমি আসলে আহ, দীর্ঘদিন সিএনজি চালানোর পরেই যে এলপিজিতে আমি যে কনভার্ট হয়েছি, আমার গাড়িটাকে কনভার্ট করেছি, এবং আজকে আমার যে আজকের দিনের যে এক্সপিরিয়েন্সটা আমার, মানে অ্যামেজিং। আমার আহ, গাড়ির স্পিড থেকে শুরু করে, আমার গাড়ির আসলে এসি কুলিং থেকে শুরু করে সবকিছুই আমি খুব বেটার ফিল করছি, এবং এত স্মুথ রান করছে, আমার খুবই ভালো লাগছে আর কি। তো আসলে আমি আসলে নিজেই নিজেকে কোশ্চেন করছিলাম যে আমি আসলে এতদিন কেন সিএনজিতে ছিলাম, কেন আসলে এলপিজিতে আসেনি। আসলে আমাদের বাংলাদেশে যেটা হয় যে বিভিন্ন ধরনের আসলে ওপিনিয়ন, বিভিন্ন ধরনের কথা মানে মানুষের আসে, যার কারণে আসলে ডিসিশন নেওয়াটা, আমি আসলে অনেক আগে একবার চিন্তা করেছিলাম, কিন্তু অনেকে আমাকে বলেছিল যে না, প্রাইস একটু বেশি, খরচ অনেক বেশি হবে, সমস্যা হয় উইন্টারে নাকি। আসলে এরকম কোনো কিছুই কিন্তু না। আসলে যেটা হয় যে এলপিজিটা যেহেতু বাইরে থেকে, মানে বাংলাদেশ সরকার বাইরে থেকে যেহেতু এলপিজিটা আসলে ইম্পোর্ট করে নিয়ে আসে আমাদের দেশে, সেই ক্ষেত্রে ডলারের প্রাইসের সাথে আসলে এলপিজির প্রাইসটা একটু আপস এন্ড ডাউন হয়, তবে সেটা সব সময় না। এটা একটা রিজন রয়েছে। যেমন আমি ইউরোপে ছিলাম, আমি বলতে পারবো যে ইউরোপে যখন প্রচন্ড পরিমাণে ঠান্ডা হয়, যখন স্নোফল হয়, তখন ইউরোপে প্রত্যেকটা বাসায়, অফিস, স্কুল এবং সব জায়গায় কিন্তু ওদের হিটিং সিস্টেম আছে। তো ওদের হিটিং সিস্টেমটা রান করার জন্য আসলে ওরা এই গ্যাস ইউজ করে। তো ওই সময়টায়, সেটা হয়তো বা বছরের 2 মাস হতে পারে আর কি, সেই সময়টায় ওদের আসলে এলপিজির বা গ্যাসের চাহিদাটা একটু বেশি থাকে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে বা ঠান্ডা কান্ট্রিগুলোতে। যেমন আমি যদি আইসল্যান্ডের কথা বলি, ফিনল্যান্ড, ওইদিকে বেলজিয়াম, জার্মানি, এইসব দেশের কথা, ইংল্যান্ডের কথা যদি আমি বলি, তো তখন কিন্তু আসলে একটু চাহিদাটা বেড়ে যায় জন্য আসলে তখন
ওই সময়টা ১ মাস বা ২ মাস একটু বাংলাদেশে এলপিজির আসলে প্রাইসটা হয়তো একটু বাড়ে বলতে আসলে ৭০ টাকার কাছাকাছি যায়, এর বেশি আসলে হয় না। তো বিষয়টা হচ্ছে এরকম। তো আসলে ২ মাস এটা কোনো বিষয় না। তো অ্যাডভান্টেজ যদি আমি চিন্তা করি সেক্ষেত্রে ডেফিনেটলি কিন্তু এলপিজি আমরা ব্যবহার করতেই পারি। তো সেটাই হচ্ছে বিষয়। এবং আসলে আমি যেটা মনে করি যে ২ টাকা কম মানে সিএনজি দিয়ে যখন আমি গাড়ি চালাচ্ছি আমি চিন্তা করছি যে হ্যাঁ আমার কিছু টাকা সেভ হচ্ছে, কিন্তু আলটিমেটলি কিন্তু আমি গাড়ির ইঞ্জিনটার ক্ষতি করছি একদম লং টাইমের জন্য। আমার ইঞ্জিনটা ক্ষতি করছে, প্লাস হচ্ছে যে রিস্ক ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে আমার ফ্যামিলি নিয়ে যখন একটা প্রাইভেট কার আমি চালাচ্ছি, আল্লাহ না করুক যদি কোনো প্রবলেম হয় সেই সিলিন্ডারটা থেকে, আমার পুরো ফ্যামিলি কিন্তু একটা রিস্ক। তো সেদিক থেকে এলপিজি 100% সেফ, কারণ এলপিজিটা হচ্ছে লিকুইড, এইটার সিলিন্ডার ব্লাস্ট হওয়ার কোনো পসিবিলিটি আসলে নাই, একদমই নাই বললেই চলে। আচ্ছা, হ্যাঁ, তুমি লিখেছো আমি আমার পেট্রোল পাম্পে যখন সার্ভিস এলপিজি স্টার্ট করলাম, এভরি লোকাল এসইউভি ওনার গিভ মি পজিটিভ। হ্যাঁ, অবশ্যই। কারণ হচ্ছে যে এখন মানে যারা জানে, এখন কিন্তু যেটা মজার বিষয় হচ্ছে যে আমি কিছুদিন আগেও কিন্তু এই বিষয়টা কিন্তু দেখিনি। এখন যেটা দেখা যাচ্ছে যে এখন প্রচুর পরিমাণে মানে এসইউভি বা প্রাইভেট কার ওনার যারা রয়েছে, যারা আসলে জানে, যারা সচেতন, তারা কিন্তু এখন তাদের সিএনজি মানে আগে থেকেই সিএনজি করা ছিল, তো তারা কিন্তু এখন কনভার্ট হয়ে আসতেছে এলপিজিতে। তারা কিন্তু বুঝতে পারতেছে যে না, ডেফিনেটলি আলটিমেটলি সিএনজি দিয়ে গাড়ি চালিয়ে আমি আমার গাড়ির ক্ষতি করছি, আমার ইঞ্জিনটা ক্ষতি করে। আসলে এগুলো কিন্তু শখের জিনিস। আসলে একটা গাড়ি কিন্তু একটা শখের বিষয়, একটা গাড়ির সাথে একটা মায়া পড়ে যায়, অনেক বিষয় আছে কিন্তু। হ্যাঁ, তো আমার আসলে এত শখের হচ্ছে একটা গাড়ি, আমার শখের একটা জিনিস, সেটা আমি যদি এভাবে ইঞ্জিনের ক্ষতি করে ফেলে, এটা আসলে দুঃখজনক। তো এটা যারা বুঝতে পারে, তো তারা কিন্তু ডেফিনেটলি হ্যাঁ তোমাকে অ্যাপ্রিসিয়েট, তোমাকে পজিটিভ রিভিউ দিয়েছে, ডেফিনেটলি দিবে। কারণ যারা জানে তারা ডেফিনেটলি এটা করবে। এবং এখন সিএনজি আমার মনে হয় ৪৩ টাকা সামথিং, মানে ওইটার যে প্রাইস যেটা, তো এইটা সিএনজিও যে একটা সময় প্রাইসটা বেড়ে যাবে না এটারও কিন্তু কোনো, এখন তো সবকিছুরই আসলে প্রাইস বাড়ছে। তো তখন আলটিমেটলি মানে এখন সিএনজি থেকে এলপিজিতে কনভার্সনটা যতটা ইজি, একটু পরে যেমন দিন দিন যেভাবে চাহিদা বাড়ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যাবে। আমি একটা যদি আমার অভিজ্ঞতা শেয়ার করি, যে আমার একটাই বোন, ওর বিয়ে হয়েছে রাজশাহীতে। তো বগুড়া থেকে রাজশাহী আমার কিন্তু মাঝে মাঝে যেতে হয়। তো আমি প্রথমবার যখন রাজশাহীতে যাই আমার গাড়িটা নিয়ে, আমি কিন্তু খুব টেনশনে পড়েছিলাম যে আসলে, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, আবারও আমি সবাইকে ধন্যবাদ জানাই যে আসলে এটা অনেকদিন পর আমার আসলে এটা ফার্স্ট লাইভ। তো আসলে অনেক রাতে লাইভটা আমি করছি, কারণ হচ্ছে যে সারাদিন সবার অনেক কাজ থাকে, তো দিনে অনেক নয়েজও থাকে। আর আমি আসলে অনেক রাত পর্যন্ত জেগে থাকি, কারণ আমি মুভি লাভার। তো আমার এই যে এভরিডে আমি যে লাইভে আসবো, এর মধ্যে আমি আসলে একটু মুভি নিয়েও কথা বলবো কন্টিনিউয়াস লাইভে আমার। তো সেই পার্টটাও থাকবে। হ্যাঁ, হ্যাঁ, ১২ কেজি। রায়ান তুমি লিখেছো ১২ কেজি এলপিজি প্রাইস ইনক্রিজ টু টাকা ১,৪০০। হ্যাঁ, 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 ঠিকই বলেছো। তো আসলে ওই যে যখন ডলারের রেটের একটা ফ্ল্যাকচুয়েশন হয়, মানে আমরা যখন বিদেশ থেকে নিয়ে আসি, তখনই কিন্তু জিনিসটা একটু বাড়ে। তাছাড়া কিন্তু মোটামুটি ওটা কনস্ট্যান্ট থাকে আর কি। অনেকে আবার করে কি যে ওই যখন বেড়ে যায় তখন আবার অনেকে অনেক ধরনের পরামর্শ দেয়, সেগুলো শুনে সে আবার করে কি তার এলপিজিটাকে আবার সিএনজিতে যে কনভার্ট করে। তো আবার কিছুদিন পর আবার প্রাইস কমে যায়। তো আমি একটু রিকোয়েস্ট করবো আপনাদেরকে, তো এইগুলো করার দরকার নাই। আপনি যখন এলপিজিতে কনভার্ট করেছেন, এলপিজিতেই থাকবেন। যদি দেখেন যে হ্যাঁ এলপিজির প্রাইস অনেক বেশি হয়ে যাচ্ছে, আপনি সেই ১ মাস বা ২ মাস আপনি ইচ্ছা করলে অকটেনে চালাতে পারেন, যদি আপনার মনে হয়। আসলে বিষয়টা কিন্তু ওরকম না। বাট সত্যি আপনি যখন সিএনজি থেকে এলপিজিতে আসবেন, তখন দেখবেন যে আপনি পিক আপে পা দেওয়ার সাথে সাথে আপনার গাড়ির যে স্পিডটা, যেটা আপনি অকটেনে চালাইলে যে ফিলটা পান, সেটা পাবেন। আপনার গাড়িতে কোনো নয়েজ থাকবে না। ইভেন হচ্ছে আপনি গাড়ি স্টার্ট দিবেন, যেমন আমার গাড়িটা একটু পুরনো, বাট আমার এই পুরনো গাড়ি কিন্তু এলপিজিতে আমি কনভার্ট করার পরে, আমি স্টার্ট দেওয়ার পরে, তো ওরা টিউনিংটা অনেক সুন্দর করে করে দিয়েছে। আমার পরিচিত, ওর নাম হচ্ছে মুমিন, আমাদের এলাকারই ছেলে, ও আমার একদম রিলেটিভও হয়। তো ওর ওয়ার্কশপটা হচ্ছে, আমি বগুড়া থেকে বলছি আর কি, বগুড়া বনানীতে। তো আপনারা যে যেখানে আছেন বাংলাদেশের সবখানে আসলে এরকম এক্সপার্ট টেকনিশিয়ান তারা আছে।
তো এই মুহূর্তে জয়েন করলা ফারিহা। ফারিহা, কেমন আছো তুমি? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আশা করি তোমার বাসা সবাই ভালো আছে। এবং এখন লাইভে আপনারা যারা জয়েন হয়েছেন, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, আপনাদের বাসায় সবাই ভালো আছে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আসলে এখন যে পরিমাণ গরমের যে বিষয়টা, যে এই যে গ্লোবাল যে ওয়ার্মিং এর যে বিষয়টা, আমাদের পৃথিবী যে উত্তপ্ত হচ্ছে, এটাও কিন্তু একটা বিষয়, একটা রিস্ক ফ্যাক্টর। আমি আমার ভেহিকেলটা যে চালাচ্ছি সেক্ষেত্রেও কিন্তু এলপিজিটা ডেফিনেটলি কিন্তু সেফ আর কি। হ্যাঁ, অনেক সময় আমরা এরকমও নিউজ আমরা দেখছি যে প্রচন্ড রোদের মধ্যে আমি আমার গাড়িটা মানে রাখার কারণে সেটা প্রচন্ড হিটেও কিন্তু অনেক সময় ওই সিলিন্ডারটা ব্লাস্ট হওয়ার একটা বিষয় আছে। যেদিক থেকেও এলপিজি কিন্তু 100% সেফ আর কি। তো বিষয়টা হচ্ছে যে কনভার্সনটা করার যে বিষয়টা, কনভার্সন করার আগে আপনি নিজে খোঁজ খবর নিবেন। আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন যে আসলে আপনার গাড়ির জন্য কোন কিটটা, মানে এলপিজির যে কিট আর কি, এই কিটটাকে বলা হয় হচ্ছে এলপিজির হার্ট বলা হয় আর কি। তো এটা ইতালিয়ান যে কোম্পানিগুলোর কিট বাংলাদেশে এখন অ্যাভেলেবল, আমি তো একটা বলেই দিলাম রেফারেন্সে, লোভাটো। এই লোভাটো অনেক ভালো, আপনারা লোভাটোর ওয়েবসাইটে গেলে ওদের সম্পর্কে আরো জানতে পারবেন। আর অরিজিনাল এবং ডুপ্লিকেট বাংলাদেশে যেটা হয় যে যখন প্রথম দিকে এই কোম্পানির কিটগুলো বাংলাদেশে আসা শুরু হয়েছিল, তখন কিন্তু আসলে এগুলোর এরকম চাইনিজ ভার্সন বা নকল ভার্সন ছিল না। তো বাংলাদেশে যেটা হয়, যেটা একটা কমন মানে ক্রাইটেরিয়া বাংলাদেশের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, যে যখনই আমি একটা কিছু স্টার্ট করব ভালো কিছু, সেটার সাথে সাথে আসলে কপি হয়ে যায় এবং ওটার আসলে নকল বের হয়ে যায়, বা চাইনিজ লো কোয়ালিটি ভার্সন চলে আসে মার্কেটে, এবং ব্যবসায়ীরা সেই বিষয়টার সুযোগ নেয় আর কি। তো আমি যেটা মনে করি যে ব্যবসাটা অবশ্যই মানে আমি যদি ইসলাম ধর্মের কথাও বলি, যে ইসলামিক আমাদের আমাদের ধর্মেও বলা আছে যে ব্যবসাকে কিন্তু হালাল করা হয়েছে আর কি। তো আমি মনে করব যে ব্যবসায়ীরা অবশ্যই তাদের উচিত যে তাদের কাস্টমারদেরকে অরিজিনাল এবং ভালো প্রোডাক্টটা, যদি সত্যিকারের ভালো ব্যবসায়ী হয়ে থাকে, তাহলে আমার মনে হয় যে একটা কাস্টমারের সাথে রিলেশনটা মেনটেন করাটা বা রিলেশন রাখাটা, রিলেশন বজায় রাখাটা আসলে একটা অনেক গুরুত্বপূর্ণ। যে আমি আমার কাস্টমারকে একটা ভালো প্রোডাক্ট যদি দেই, তাহলে সেই কাস্টমার সারা জীবন কিন্তু লাইফ টাইম আমার হয়ে গেল, এবং সেই কাস্টমারটা কিন্তু আমার কাছে বারবার বারবার আসবে। তো সজীব, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া জয়েন করার জন্য। তো আসলে সেই কাস্টমারটা কিন্তু আমার কাছে বারবার বারবার আসবে। আর আমি যদি একটা নকল বা একটা কপি ওরকম আমি সামান্য কিছু লাভ করার জন্য, আসলে কতই লাভ হয় একটা, যদি ওরকম চাইনিজ প্রোডাক্ট বা একটা যদি কপি প্রোডাক্ট দিয়ে আমি যদি কনভার্সন করে দেই, তাহলে খুব বেশি হলে 2-3 হাজার টাকা হয়তো বা প্রফিট একটু বেশি হয়। কিন্তু সেই ক্ষেত্রে হবে কি, ওই কাস্টমারটা যখন একটা প্রবলেমে পড়বে, সে কিন্তু বুঝে যাবে যে বা সে যখন তখন চেক করাতে যাবে অন্য কোথাও, তখন বা এক্সপার্টের কাছে, সে কিন্তু বলে দিবে যে আপনাকে কিন্তু ঠকিয়েছে। তো যেটা হবে যে আপনার ব্যবসায়িক রেপুটেশনটা খারাপ হবে, নষ্ট হবে। তো আমার মনে হয় যে আমরা যারা ব্যবসায়ী রয়েছি, অবশ্যই আমার মনে হয় যে কাস্টমারকে ভালো প্রোডাক্ট দেওয়া উচিত। এতে করে হবে কি, যে সেই কাস্টমারটা যখন একটা স্মুথলি গাড়ি সে চালাবে, তখন সে কিন্তু আরো 10 জনকে রেকমেন্ড করবে, আপনার কথা বলবে যে আপনি ওখানে যান, ওখান থেকে সার্ভিসটা নেন, সে কিন্তু অনেক ভালো সার্ভিস দিতে পারে। আর কারণ হচ্ছে যে এই যে এখন যে নতুন যে হাইব্রিড গাড়ি বা নতুন একদম লেটেস্ট মডেলের যে গাড়িগুলো আসছে, এই গাড়িগুলোতে আসলে সিএনজি কনভার্ট করেন বা এলপিজি যেটাই করেন না কেন আপনি, ইটস নট সো ইজি। আর সিকোয়েন্সিয়াল যেটা মানে ট্রেডিশনাল কনভার্সন, সিকোয়েন্সিয়াল কনভার্সন, দুটো কিন্তু ভিন্ন জিনিস। তো এখন আসলে 1500 সিসি ভিভিটিআই ইঞ্জিন থেকে সবগুলোই সিকোয়েন্সিয়াল করা উচিত। সিকোয়েন্সিয়াল করলে যেটা হয় যে ওটা কম্পিউটারাইজড হয়, এবং সেই টেকনিশিয়ানের কাছে যদি সেই সফটওয়্যার থাকে এবং সে যদি অ্যাডজাস্টমেন্টটা জানে, সফটওয়্যারটা দিয়ে স্ক্যান করে সুন্দর করে সে যদি করে দিতে পারে, তাহলে কিন্তু আপনার গাড়ি সিকোয়েন্সিয়াল কনভার্সনের ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না। এবং সিকোয়েন্সিয়াল কনভার্সনের ক্ষেত্রে যেটা হয় যে গাড়ি স্টার্ট দিলে কিন্তু অটোমেটিকলি সে কিন্তু অয়েল থেকে কিন্তু গ্যাসে কনভার্ট হয়ে যায়, আবার গ্যাস শেষ হয়ে গেলে অটোমেটিকলি মানে সে কিন্তু অয়েলে চলে আসে। অর্থাৎ আপনার গাড়ির যে কম্পিউটার যে সিস্টেমটা, সেই সিস্টেমটাই কিন্তু এটা পরিচালনা করে। অনেকে আবার একটু ভয় পায় যে আমি সিকোয়েন্সিয়াল করলে আবার সেটার সফটওয়্যার কোনো প্রবলেম হয় কিনা। যদি সেই টেকনিশিয়ান খুব সুন্দর করে যদি আপনার সেট আপটা করে দিতে পারে, তাহলে কিন্তু কখনোই কোনো প্রবলেম কিন্তু হয় না, সমস্যা কিন্তু হবে না সেই ক্ষেত্রে।
আচ্ছা, হ্যাঁ বাবা, তুমি লিখেছো অরিজিনাল এলপিজি কনভার্সন, হ্যাঁ 40 লিটার ম্যাক্সিমাম, রাইট, হ্যাঁ ঠিক বলেছো, ঠিক বলেছো তুমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 54,990, হ্যাঁ অনলি ইতালিয়ান শিপিং কস্ট, রাইট, হ্যাঁ একদম ঠিক বলেছো। এক্ষেত্রে আমি বলতে পারি যে আমার এখানে আমার অনেক স্টুডেন্টও রয়েছে, তো অনেকেই হয়তো বা জব না করে এন্টারপ্রেনার হতে চায়। তো এখন এটা কিন্তু একটা ভালো একটা আর্নিং সোর্স এবং ভালো একটা কিন্তু ব্যবসায়িক উদ্যোগ হতে পারে, কারণ এখন যারা এই যে হাইব্রিড গাড়ি বা লেটেস্ট মডেলের গাড়ি যারা ব্যবহার করছে, তারা বিভিন্ন ধরনের প্রবলেমে, কারণ পুরোটাই কিন্তু কম্পিউটারাইজড কিন্তু, এবং অনেক সময় হয় কি তারা যাত্রাপথে যদি ভিতর থেকে সিস্টেমের কোনো প্রবলেম হয়, তার সফটওয়্যার, গাড়ির সফটওয়্যার যদি কোনো প্রবলেম করে, সেই ক্ষেত্রে তারা কিন্তু বিপদে পড়ে যায়। তো এখন কিন্তু আমাদের বাংলাদেশে হাতে গোনা কিছু ভালো টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার অথবা হচ্ছে যারা এই যে সুন্দর করে এই জিনিসগুলো করতে পারে, তারা কিন্তু আছে। তো এখানে হচ্ছে আমি সাকিবকে বলবো, তুমি যদি মনে করো যে তুমি হচ্ছে এন্টারপ্রেনারশিপ, তুমি এই সেক্টরে আসবা এবং এই সেক্টরটা নিয়ে যদি সিরিয়াসলি কাজ করো, তুমি কিন্তু অনেক ভালো করতে পারবা। কারণ প্রচুর ডিমান্ড কিন্তু, যখন একবার মানুষ জেনে যাবে, মানে কার ওনাররা যখন জেনে যাবে যে হ্যাঁ তোমার কাছে আসলে তুমি সঠিক সলিউশনটা তুমি দিতে পারো, গাড়িটাকে সুন্দর করে স্ক্যান করে গাড়ির প্রবলেমটা ধরতে পারো এবং কনভার্সনের ক্ষেত্রে তুমি খুব সুন্দর করে কনভার্সনটা করে দিতে পারো, তাহলে কিন্তু তোমার কাছে সব, তোমাকে খুঁজে খুঁজে কিন্তু তোমার কাছে সবাই আসবে এবং তুমি কিন্তু অনেক ভালো করতে পারবা। এটা কিন্তু যারা ঢাকায়, আমি যদি বলি ঢাকাতে কিন্তু অনেকেই আছে, যেমন পাটোয়ারি মোটরস এর কথা যদি আমি বলি, সাত রাস্তার মোড়ে ওরা, তারপরে তাকুয়া মোটরস আছে, আর অনেকেই আছে যারা কিন্তু ঢাকায় অনেক ভালো করতেছে, এবং মানুষ কিন্তু খুঁজে খুঁজে ওদের কাছে যায়, যে সলিউশন নেয়ার জন্য কিন্তু যায়। সো ডেফিনেটলি ইউ ক্যান ডু দিস কিন্তু, এবং ইভেন আমিও কিন্তু চিন্তা করছি। হ্যাঁ, তুমি লিখেছো আমরা যে চিন্তা করি অনেক কস্ট, বাট তা না। হ্যাঁ রাইট, এক্স্যাক্টলি এটাই। আসলে যখনই আমরা এলপিজি শুনি, তখনই সবাই মনে করে যে ওরে বাবা কস্ট অনেক বেশি। আসলে কস্ট অনেক বেশি না, সবাই তো চায় যে তার গাড়িটা আসলে তেলেই চলুক, তেলেই আসলে সামর্থ্যর একটা বিষয় আছে বাংলাদেশে, যেটা হয়েছে যারা চাকরি করে তাদের আসলে স্যালারি সিচুয়েশন বা বিজনেসের ক্ষেত্রে আসলে অবশ্যই সামর্থ্যের একটা বিষয় আছে। তেলে গাড়ি চালানো কিন্তু অনেক এক্সপেন্সিভ, কারণ হচ্ছে পার লিটার 130 থেকে 135 টাকা লিটার, এটা কিন্তু অবশ্যই একটা অনেক বড় একটা বিষয়। তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি তেলের অল্টারনেট ভার্সনটাই হচ্ছে এলপিজি। আসলে এলপিজি সেখানে কিন্তু আমি অর্ধেক দামে একদম 60 টাকা প্লাসেই কিন্তু আমি পেয়ে যাচ্ছি। তো এবং আমার গাড়ি কিন্তু তেলে চালানোর মতোই কিন্তু আমি ফিলটা পাচ্ছি, এবং আমার ইঞ্জিনটাও ভালো থাকতেছে। তো সব দিক থেকে কিন্তু বেটার, এবং মাইলেজটা কিন্তু আমি, যেটা এর আগেও বলেছি যখন লাইভটা আমি শুরু করি, তখনও কিন্তু আমি বলেছিলাম যে আসলে 1 লিটার তেলে যদি 8 কিলোমিটার যায়, ফর এক্সাম্পল উদাহরণ দিচ্ছি আমি, যে 1 লিটার অকটেনে যদি 8 লিটার যায় একটা 1500 সিসির গাড়ি, তাহলে এলপিজি কনভার্ট করলে সেই 1500 সিসির গাড়ি যদি সুন্দরভাবে অরিজিনাল কিট দিয়ে সুন্দরভাবে কনভার্সন করা হয়, সেই গাড়িটা কিন্তু 7 কিলোমিটার কিন্তু যাবে, জাস্ট 1 কিলোমিটার কম যেতে পারে। এই এই কিন্তু মোটামুটি এটাই। তো আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি সবাই আসলে এলপিজিতে চলে আসবে, এবং এলপিজির পুরো মানে দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। ওদের মানে ইঞ্জিনের সাথে যে কিটের যে সেট আপটা, ইঞ্জেকশন, যে ইনজেকশন ইউনিটটা, এবং হচ্ছে সিকোয়েন্সিয়ালের ক্ষেত্রে যে কন্ট্রোলার ইউনিটটা থাকে, এবং এলপিজির যে হচ্ছে ওই যে, আমি যদি বলি যে রাউন্ড রাউন্ড যে সিলিন্ডারটা, এবং হচ্ছে আমাদের যে ক্যাপসুল যে সিলিন্ডারটা ব্ল্যাক কালারের হয়, এবং সেটা কিন্তু দেখতেও বেশ সুন্দর লাগে, কিন্তু অনেক ভালো লাগে দেখতে। আচ্ছা, তো থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য এখানে নাজমুজ, সাকিব, থ্যাংক ইউ জয়েন করার জন্য। তো তাহলে আমার আসলে বলার এটাই, যে আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা শেয়ার করছি, হয়তোবা আমি ভুলও হতে পারি, কিন্তু আমি আমার অভিজ্ঞতা, আমার নিজের অভিজ্ঞতা থেকে আসলে যেটা আমি ফিল করেছি সেটাই কিন্তু আসলে শেয়ার করার চেষ্টা করলাম। যে আমাদের মধ্যে কিছু কনসেপশন, যে আমি আসলে আমার গাড়িটা সিএনজিতে চালাবো, নাকি আমি আসলে অকটেন বা পেট্রোল দিয়ে চালাবো, নাকি আমি এলপিজিতে চালাবো। আচ্ছা ঠিক আছে, আমি যদি এলপিজিতেই চালাই তাহলে সেটা কনভার্সন করব কোথায় বা কিভাবে
কিভাবে, সেটার কস্ট কেমন হবে, ঠিক হবে কিনা, এই কনফিউশন গুলো আমার মনে হয় যে আমার এই লাইভে আজকে আমি যা যা আলোচনা করলাম, আমার মনে হয় সবার কনফিউশন দূর হয়ে যাবে। আর এই লাইভটা সেভ হয়ে থাকবে, যাদের আবার দেখতে ইচ্ছা করবে তারা ইচ্ছা করলে দেখতে পারবে, কোনো সমস্যা নেই। এবং আমি বিভিন্ন টপিকস নিয়ে, যে টপিকস গুলো আমাদের আসলে কনফিউশন, এবং আপনাদের বা তোমাদের যদি কোনো টপিকস নিয়ে যদি মনে হয় যে এই টপিকসটা নিয়ে আলোচনা করা দরকার, যেমন সাকিব তুমি বলেছো কর্পোরেট যে বিষয়টা, ডেফিনেটলি কর্পোরেট ইস্যুটা নিয়ে আমি আলোচনা করব। আমি অবশ্যই কর্পোরেট বিষয় নিয়ে কথা বলবো। আমি কথা বলবো এই যে রিসেন্টলি এখন একটু স্ক্যাম হচ্ছে অনলাইনে, ঘরে বসে আয় করুন নামে, ফ্রিল্যান্সিং নামে অনেক ধরনের স্ক্যাম হয়, এইটা নিয়ে আমি কালকে কথা বলবো। আমি কথা বলবো হচ্ছে যারা স্টুডেন্ট ভিসা নিয়ে দেশের বাইরে যেতে চায়, তো সেইখানে কি কি ধরনের প্রসেস, কি কি ধরনের প্রবলেম, কারণ আমি নিজেই বিদেশে ছিলাম, স্টুডেন্ট ভিসা নিয়ে আমি গিয়েছিলাম, কি কি ধরনের প্রবলেম আমি ফেস করেছি। তো সেই বিষয়গুলো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, আমার লাইফ থেকে আমি শেয়ার করব। আশা করি সেইটা নিয়ে আলোচনা করব, মুভি নিয়ে, কারণ আমি মুভি অনেক পছন্দ করি, সেই বিষয়গুলো নিয়েও আমি আলোচনা করব। আচ্ছা, হ্যাঁ, তুমি লিখেছো বাবা অটোমোবাইল আমার মিউজিক অ্যান্ড মুভির মধ্যে একটা প্যাশন। হ্যাঁ, আমারও সেম, তোমার সাথে আমার মিলে গেল। আমিও মিউজিক এবং মুভি খুবই পছন্দ করি, এর সাথে অটোমোবাইল। আমার ইচ্ছা আছে ইন ফিউচারে অটোমোবাইল নিয়ে কিছু করার, সো দেখি হেল্প, আমি তোমাকে হেল্প করব, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ ভাবি, মিতুল ভাবি, আপনি জয়েন করেছেন। আসলে কথা বলছিলাম এই যে আমরা যে গাড়ি চালাচ্ছি বাংলাদেশে, সিএনজি দিয়ে চালানোটা বেটার হবে নাকি এলপিজি দিয়ে বেটার হবে নাকি ওয়াইল দিয়ে। হ্যাঁ, অবশ্যই সাকিব, আমি তোমাকে হেল্প করব। এবং আমি বগুড়াতে, মানে আসলে ঢাকায় কম্পিটিশনটা অনেক বেশি। আমরা জানি ঢাকায় সবকিছুই পাওয়া যায়, যেমন একটা গাড়ি মডিফিকেশন করতে গেলে তুমি গাড়ির রিম, টায়ার থেকে শুরু করে সেটার হেডলাইট থেকে শুরু করে, মানে একটা গাড়ির সবকিছুই কিন্তু ঢাকাতে অ্যাভেলেবল। বা ঢাকার বাহিরে যে ডিস্ট্রিক্ট গুলো আছে, যেমন আমাদের বগুড়াতেই, আমি আমার গাড়িটা যদি আমি একটু চিন্তা করি যে একটু সুন্দর রিম লাগাবো, সুন্দর একটু গাড়িটার লুক দিব, একটু আমি প্রজেকশন হেডলাইট আমি চাচ্ছি, আমার স্পিকারটা একটু ভালো চাচ্ছি, তো এইটা এরকম বগুড়াতে আসলে ওরকম আমার মনে হয় না যে গাড়ি মডিফিকেশনের তেমন ট্রাস্টেড কোনো জায়গা আছে। তো আমার মনে হয় যে তুমি কিন্তু এটা মাথায় রাখতে পারো, তুমি শুরু করতে পারো। তাহলে যেটা হবে যে বগুড়া আসলে আমাদের নর্থ বেঙ্গলের একটা হাব। নওগাঁ, জয়পুরহাট, দিনাজপুর, তারপর আমাদের কানেক্টিং রাজশাহীর কথাও আমি বলতে পারি। তারপরে হচ্ছে ওদিকে নাটোর আছে আমাদের পাশে। তো ঠাকুরগাঁ, পঞ্চগড়, দিনাজপুর, এই যে আশেপাশে যতগুলো ডিস্ট্রিক্ট আছে, এই ডিস্ট্রিক্ট গুলোতে প্রচুর মানুষের গাড়ি আছে। তো এখন সোশ্যাল নেটওয়ার্কিং এর মাধ্যমে কিন্তু আমার যে এক্সপার্টাইজ, আমি হচ্ছে যে এটা করতে পারি, সেটা জানানো কিন্তু খুব ইজি। তো মানুষ কিন্তু তোমার কাছে চলে আসবে, খুঁজে খুঁজে আসবে, তোমাকে খুঁজে নেবে যে আমি ওখানেই যাব, যে আমার গাড়িটা মডিফিকেশন করব বা গাড়ির কাজ করাবো, সবাই কিন্তু চলে আসবে। থ্যাংক ইউ সো মাচ যারা যারা এই মুহূর্তে জয়েন করেছো, জয়েন করেছেন, থ্যাংকস লট। আশা করি আমাকে শুনতে পাচ্ছেন, আমাকে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু মানে আজকে থেকে আমি শুরু করলাম লাইভ। আমি আগে, অনেক আগে লাইভ আসলে করতাম বিভিন্ন বিষয় নিয়ে। তো এরপরে আসলে আমার পড়াশোনা, তারপরে হচ্ছে জব সিচুয়েশন এন্ড এভরিথিং, এগুলো নিয়ে আসলে এতটা বেশি ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে পরে আসলে লাইভে আসা হয়নি। রবিন, থ্যাংক ইউ ভাইয়া, আশা করি ভালো আছো, সুস্থ আছো, তোমার বাসায় সবাই ভালো আছে। থ্যাংক ইউ সো মাচ। আর সাকিব, আমার কিন্তু একটা খাওয়া পাওনা আছে, সেটা কি কারণে তুমি জানো। তো দোয়া করি তোমার জন্য, তোমার সামনে লাইফের জন্য। তুমি কিন্তু হচ্ছে আমাকে বলনি, দাও তো দাওনি, তারপরও তোমার জন্য, তোমাদের জন্য অনেক শুভকামনা। তুমি অনেক ভালো থাকো, তোমরা অনেক ভালো থাকো, এই আর কি। তো খাওয়া কিন্তু একটা পাওনা আছে তোমার কাছে। আর হ্যাঁ রবিন, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। হ্যাঁ, আমাদের বাসায় সবাই, আব্বু আম্মু আমি, আমরা সবাই ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। আসলে আহ, তুমি এই লাইভটা সেভ হয়ে থাকবে। এখন থেকে যে লাইভ গুলো আমি করব, প্রত্যেকটা লাইভই সেভ হয়ে থাকবে, প্রত্যেকটা টপিকস ওয়াইজ আমি হচ্ছে লাইভে এসে কথা বলবো। এবং সেই টপিকস রিলেটেড যদি কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, সেটা হচ্ছে কমেন্টে তোমরা আপনারা লিখবেন। আমি আমার অভিজ্ঞতা থেকে চেষ্টা করব সেইটা অ্যান্সার দেওয়ার, সেই বিষয়টা নিয়ে আলোচনা করার। সব বিষয় যে আমি জানি বিষয়টা এমনও না। যে বিষয়টা আমি জানি না বা জানবো না, সেটা আমি চেষ্টা করব আমি জেনে রিসার্চ করে সেটা আবার হচ্ছে আপনাদেরকে জানানোর জন্য আমি চেষ্টা করব। তো তাহলে আমার মনে হয় যে আজকের লাইভটা থেকে আমরা যেটা বুঝলাম, যে আমরা যারা প্রাইভেট কার, বিশেষ করে
প্রায় মানে আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলবো যে আপনারা যারা নিজেরা নিজেদের প্রাইভেট কার আপনারা চালাচ্ছেন, নিজেদের গাড়ি ফ্যামিলি পারপাসে, ছেলে মেয়েদের স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসার পারপাসে, অথবা নিজেই আপনাদের নিজেদের কাজের প্রয়োজনে যে প্রাইভেট কার নিজেরা আপনারা চালাচ্ছেন, ব্যবসার উদ্দেশ্যে না, সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনারা এলপিজিতে চলে আসেন, নট সিএনজি, অবশ্যই নট সিএনজি, আপনারা অবশ্যই এলপিজিতে চলে আসেন। সেই ক্ষেত্রে যেটা হবে যে আপনার তেল, অকটেন এবং পেট্রোলের চেয়ে আপনি অনেক কম খরচে আপনি গাড়িটাকে চালাতে পারছেন, এবং আপনার গাড়িটার ইঞ্জিনটা খুবই ভালো থাকবে, খুবই স্মুথ থাকবে, আপনার জন্য কস্ট ইফেক্টিভ হয়ে যাবে, এবং আপনি অন্যরকম একটা মানে স্মুথ রাইড কিন্তু আপনি দিতে পারবেন। কারণ বাংলাদেশে আমরা যতই বলি যে অকটেন এবং তেল ভালো, আমার মনে হয় না যে বাংলাদেশ এখনো ওই রকম সিভিলাইজড পর্যায়ে যায়নি যে বাংলাদেশের মানুষজনের মধ্যে বা বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে ওই জিনিসটা এসেছে যে না, আমার কাস্টমার আমার সবকিছু, এবং আমি আমার কাস্টমারকে 100% বেটার জিনিসটা দেব, বেটার সার্ভিসটা দেব। এই জিনিসটা খুব অল্প ব্যবসায়ী ফলো করে। সো আমাদের অকটেন, পেট্রোল যেটাই বলেন না কেন, কারণ আমরা হুন্ডাও চালাই, তো আমরা দেখি যে আমরা পেট্রোল পাম্প থেকেই আসলে যে তেলগুলো আমরা নিচ্ছি, তারপরও আমাদের বাইকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে, গাড়িতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এগুলোর কারণ একটাই যে আমাদের অকটেন এবং পেট্রোল কিন্তু অতটা মানে 100% পিওর না, যার কারণে এই জিনিসগুলো হয়। সো এলপিজি এখন পর্যন্ত পিওর রয়েছে, কারণ এগুলো আমরা বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছি, অনেক ভালো থাকে। সো এলপিজির টেকনোলজিটা হচ্ছে যে সেই গ্যাসটা আসলে বাতাসের সংস্পর্শে যখন আসে, মানে ওই যে কিটটা করে কি, এলপিজির যে কিট, যে মেশিনটা, সে করে কি, ওই বাতাসের সংস্পর্শে গ্যাসটা আসলে বরফ হয়ে যায়। আইসটা আমাদের গাড়ির যে রেডিয়েটরে যে পানিটা, গরম পানি, সেই হিট পানিটা টাচ লেগে ওইটা কিন্তু ইনজেক্ট হয় হচ্ছে আসলে লিকুইড ইনজেক্ট হয় হচ্ছে আমাদের ইঞ্জিনে। এবং আমাদের ইঞ্জিন কিন্তু আসলে বুঝতেই পারে না, ইঞ্জিনকে এক ধরনের বোকা বানানো যে আসলে আমি তেল দিয়ে গাড়ি চালাচ্ছি, এবং ইঞ্জিনটা কিন্তু অনেক ভালো থাকে, স্মুথ থাকে, এবং আপনি দেখবেন যে আপনার গাড়িতে কোনো সাউন্ড নাই, কোনো নয়েজ নাই, এবং এত সুন্দর। এবং হচ্ছে যেহেতু ওই যে ঠান্ডা পানিটা ইউজ হয় আবার, তো যার কারণে আপনার গাড়ির এসিটা কিন্তু মানে অনেক সুন্দর। আজকে আমি আমার গাড়ি এলপিজি কনভার্ট করার পরে যখন আজকে আমি পুরো বগুড়া আমি আসলে গাড়িটা নিয়ে ঘুরেছি একদম এসি অন করে দিয়ে, তো মোটামুটি লোতে দিয়ে রেখেছিলাম, তাতে আমার গাড়ি এত সুন্দর ঠান্ডা হয়েছিল, আসলে আমি পারফরমেন্সটা নিজেই বুঝতে পারছিলাম আর কি। এর জন্য আমি বলছি যে আমাদের যাদের প্রাইভেট কার রয়েছে, আপনারা চোখ বন্ধ করে এলপিজিতে কনভার্ট করে ফেলুন, এবং অবশ্যই আপনাদের পরিচিত চেনা জানা এক্সপার্ট যারা রয়েছে তাদের কাছ থেকেই এলপিজি কনভার্সন করাবেন। একদম রোড সাইডে ছোট্ট একটা আসলে শপ দিয়ে কনভার্সনের জন্য বসেছে এরকম কারো কাছে না যাওয়াটাই আমি বেটার মনে করব। কারণ হচ্ছে যে এখন নতুন যে গাড়িগুলো, সেই গাড়িগুলোতে সিকোয়েন্সিয়াল কনভার্সন থেকে শুরু করে সফটওয়্যার দিয়ে অনেক ধরনের স্ক্যান এবং অনেক বিষয় রয়েছে, যেগুলো আসলে ওই ছোট ছোট শপ যারা রয়েছে, আমি তাদেরকে আন্ডার এস্টিমেট করছি না আসলে। সবার জায়গা থেকে সবার বিজনেসটাই ইম্পর্টেন্ট, সেও হয়তোবা চেষ্টা করে বেটার সার্ভিস দেওয়া। তবে আমি বলবো যে পারতপক্ষে যাদের অনেক দিনের একটা অভিজ্ঞতা রয়েছে, রেকর্ডেড অভিজ্ঞতা রয়েছে, যে ভালো এবং আপনার সাথে ভালো একটা সম্পর্ক রয়েছে, আপনাকে ঠকাবে না, অরিজিনাল একটা এলপিজি কিট বা সিএনজি কিট আপনাকে দেবে, এবং মেয়াদ উত্তীর্ণ না, মেয়াদের মধ্যে আছে এরকম সিলিন্ডার দিয়ে সুন্দর করে হচ্ছে ওয়্যারিং করে পানির লাইন টাইন দিয়ে সুন্দর করে হচ্ছে আপনাকে সেট আপ করে দিবে, এরকম টেকনিশিয়ানের কাছে বা এরকম এক্সপার্ট যারা রয়েছে তাদের কাছ থেকে আপনারা কনভার্সনটা করিয়ে নেবেন। এবং এখানে আরো একটা কথা হচ্ছে যে আপনার গাড়িতে যদি মানে অলরেডি যদি সিএনজি করাই থাকে, তাহলে কিন্তু আপনার এলপিজি কনভার্সন করতে খরচটা কিন্তু অনেক কম হবে। কারণ আপনার কিন্তু ওই সিলিন্ডারটা যাদের কাছে আপনি কনভার্সন করতে যাচ্ছেন, তারা কিন্তু সিলিন্ডারটা নিয়ে নিবে, আপনার সিএনজি কিটটা সবকিছু ওরা নিয়ে নিবে, এবং আপনার তো ওয়্যারিংটা কানেকশনটা করাই রয়েছে, তো সেখানে কিন্তু আপনার খরচটা অনেক কম হবে। এখানে খরচ কত হবে সেটা আমি বলছি না, কারণ ব্যবসায়িক যেহেতু বিষয় রয়েছে এখানে, আমার সাথে কানেক্টেড অনেক ব্যবসায়ী ভাই যারা রয়েছে, যারা এই মোবাইল ইন্ডাস্ট্রির সাথে যারা রয়েছে, তো সেই ক্ষেত্রে আমি আসলে এখানে প্রাইজের কথাটা বলছি না। আপনারা নিজেরা খোঁজ নিলেই বা ইউটিউবে সার্চ দিলে আপনারা জানতে পারবেন যে আপনার সিএনজি থাকলে সেটা কে আপনি এলপিজিতে কনভার্ট করলে আসলে মানে আপনার সিএনজি সিলিন্ডারটা কিটটা দিয়ে দেন আপনি এলপিজি
এলপিজি সিলিন্ডার এবং এলপিজি কিট দিয়ে আপনার আসলে কনভার্সন করতে কত টাকা খরচ পড়বে, এটা আপনি এমনিতে একটু সার্চ করলেই জেনে যাবেন। অনেক কম খরচ পড়ে। আর যাদের গাড়ি একদম তেলে চলছে, কোনো কিছুই করা নেই, সেক্ষেত্রে আপনার খরচটা একটু বেশি হতে পারে। তবে সিএনজি কনভার্সনের চেয়ে এলপিজির কনভার্সন কিন্তু অনেক কম, এটাই আমি বলবো। এবং আপনারা চেষ্টা করবেন যে এটা বাজারে পাওয়া যায়, তার্কিশ একটা কিট আছে, সেটা অনেকে ইউজ করে। তো আমি রেকমেন্ড করব আপনারা, যেমন আমি লোভাটো ইউজ করেছি আমার গাড়ির কনভার্সনের ক্ষেত্রে, এটা ইতালির। তো আপনারা চেষ্টা করবেন যে ইতালির যে কিট এবং অরিজিনাল, আমি আবারও বলছি, অরিজিনাল যে কিটগুলো, সেই কিটগুলোর গায়ে কিন্তু মেড ইন ইতালি কিন্তু লেখা থাকে না, সেখানে কিন্তু ব্যাচ নাম্বার দেয়া থাকবে, সেটা কিন্তু অনলাইনে আপনি ট্র্যাক করতে পারবেন। আমি কিন্তু অনলাইনে ট্র্যাক করে কিন্তু দেখেছি। এবং কিছু কিট রয়েছে সেগুলোর সাথে কিন্তু আপনার কিউআর কোড, বারকোড দেয়া থাকে, যেটা আপনি স্ক্যান করলে আপনি, এখন কিন্তু ইন্টারনেটের সময়, ইন্টারনেট রেভলিউশনের সময়, সো এখন এই যুগে এসে আসলে আপনার কারো কাছে আসলে কোনো কিছু আস্ক করার দরকার নেই, আপনি নিজেই কিন্তু ইন্টারনেটে বা গুগলে বা ইউটিউবটা কিন্তু অনেক বড় একটা কিন্তু সোর্স ইনফরমেশনের। সো আপনি কিন্তু ইউটিউবে গেলে সবকিছুই কিন্তু আপনি ইউটিউব থেকে বের করতে পারবেন যে কোনটা অরিজিনাল, অরিজিনাল চেনার উপায় কি, নকল চেনার উপায় কি। আমাকে কিন্তু কেউ আসলে বলেনি, আমি ইউটিউবে জাস্ট 2 দিন ঘাটাঘাটি করেছি, ঘাটাঘাটি করেই কিন্তু আমি ফাইন্ড আউট করতে পেরেছি যে কিভাবে আসলে অরিজিনাল এবং নকল বা চাইনিজ প্রোডাক্ট আসলে আপনি ধরবেন বা বুঝবেন আর কি, প্রত্যেকটা। এটা ইউটিউবে কিন্তু প্রচুর ভিডিও দেয়া আছে। এবং আজকে যখন আমি আমার গাড়িটা সিএনজি থেকে এলপিজিতে কনভার্ট করেছি, তো সেই ক্ষেত্রে যখন আমাকে ওই যে ইতালিয়ান কিটটা যখন আমাকে ওরা প্রোভাইড করলো, সেটা কিন্তু আমি প্রত্যেকটা, আমি নাম্বার থেকে শুরু করে ওদের সিল থেকে শুরু করে সবকিছু কিন্তু আমি চেক করে তারপরেই কিন্তু আমি মেক শিওর হয়ে আমি নিয়েছি যে হ্যাঁ, দিস ইজ অরিজিনাল। তো এটা কিন্তু আপনি নিজেও পারবেন, বা এক্সপার্ট কারোর সাথে আপনি কিন্তু একটু কথা বললেও কিন্তু আপনি বুঝে যাবেন যে কোনটা অরিজিনাল বা কোনটা। কারণ এটা বাংলাদেশ, তো বাংলাদেশে আসলে ব্যবসায়িক পারপাসে সবারই উদ্দেশ্য থাকে একটু ব্যবসা করা, কিন্তু আলটিমেটলি ক্ষতিগ্রস্ত কিন্তু আমরাই হই আর কি। কারণ আপনি যখনই একটু লো কোয়ালিটির কিট দিয়ে আপনি কনভার্সন করবেন, তখন কিন্তু আপনার গাড়ি স্টার্ট থেমে যাবে, ধাক্কা দেবে, তারপরে আপনি এক্সেলেটরে পা দিবেন, দেখবেন যে গাড়ির স্পিড হচ্ছে না, গরম হয়ে যাচ্ছে, গাড়ি হিট হয়ে যাচ্ছে। আচ্ছা, এই বিষয়টা আমি আসলে বলতে ভুলে গিয়েছিলাম যে এলপিজিতে মানে কনভার্ট করার আরো একটা মজা হচ্ছে, আপনার ইঞ্জিন মানে প্রচন্ড পরিমাণে কুল থাকে, ঠান্ডা থাকে, হিট কিন্তু খুব বেশি হয় না। আপনি তেলে, অকটেনে এবং সিএনজিতে গাড়ি চালালে দেখবেন কিছুক্ষণের মধ্যে একদম আগুনের মতো আপনার গাড়ির ইঞ্জিন কিন্তু গরম হয়ে গিয়েছে, যেটা কিন্তু আপনার আপনি এলপিজি দিয়ে যখন আপনি গাড়ি চালাবেন তখন কিন্তু আসলে আপনার গাড়ির ইঞ্জিন এত কিন্তু গরম হবে না, এবং গাড়িটাও কিন্তু অতটা হিট হবে না। এটা কিন্তু, এবং পরিবেশ বান্ধব কিন্তু সবকিছু মিলেই যেটা আছে। আরেকটা বিষয় হচ্ছে যে একটা জিনিস অনেকে আপনারা ভুল করেন বা ভুল করে অনেকে, এটা আসলে আপনি বলে নিবেন, এটা আপনি যখন কনভার্সন করতে যাবেন তখন কিন্তু ওই টেকনিশিয়ান যেটা করবে, আপনি যে গ্যাস নেয়ার যে লাইনটা, সেটা ওই সিলিন্ডারটা যে আপনার পেছনে থাকে, তো সিলিন্ডারটার সাথেই কিন্তু আসলে গ্যাস নেয়ার লাইনটা দেয়া থাকে। তো এই ক্ষেত্রে যে প্রবলেমটা যেটা হয় যে আপনার ওই গ্যাসটা ভরানোর পরে আবার একটা স্মেল কিন্তু গাড়ির ভিতরে চলে আসে। আপনারা চেষ্টা করবেন যে একটা পাইপ দিয়ে, একটা লম্বা পাইপ আপনি রাখতে পারেন, যেটা আপনি আসলে যখন আপনি এলপিজি নেবেন, আপনি রিফিল স্টেশনে যে, তখন আপনি জাস্ট পেছনের হুডটা, ট্রাঙ্কটা ওপেন করে আপনি কিন্তু সেই গ্যাসটা নিয়ে তারপরে কিন্তু আপনি লক করে দিতে পারেন আবার, তাহলে কিন্তু সমস্যা নেই। অথবা আপনার পেট্রোলের লাইন যেখানে আছে তার পাশে কিন্তু ছোট্ট একটা ছিদ্র করেও কিন্তু লাইনটা করে নেওয়া যায়। বাট আপনারা দয়া করে এই ভুলটা করবেন না কখনোই, কিন্তু আপনি এলপিজির সিলিন্ডারের সাথেই যে ওই যে গ্যাস ইন করার যে বিষয়টা, সেটা করবেন না। এতে করে কি হয়, একটা স্মেল আসে কিন্তু আপনার। তো হয় একটা লম্বা পাইপ আপনি দিয়ে ওটা লাইনটা করে নেবেন, অথবা হচ্ছে আপনার অকটেন বা পেট্রোল যেদিক দিয়ে আপনি হচ্ছে নেন, সেখানে একটা ছোট্ট ড্রিল করে কিন্তু আপনি করে নিতে পারেন, তাহলে কিন্তু হয়। আমার সাথে এই মুহূর্তে জয়েন করেছে সেই সুদূর লন্ডন, ইংল্যান্ড থেকে ইউসুফ। রাতুল, রাতুল, তুমি কেমন আছো? আশা করি তুমি অনেক ভালো আছো, সুস্থ আছো। আসলে লাইভ
লাইভে আসা হয় না, অনেক আগে লাইভে আসা হতো। তো আমরা তো অনেক সেশন করেছি, তুমি ইংল্যান্ডে যাওয়ার পরে আমরা কিন্তু বেশ কিছু বিষয় নিয়ে লাইভ সেশন করেছি। তো এখন থেকে আমি চেষ্টা করবো না, আমি এটা চিন্তা করি, আমি আমি তো প্রচুর মুভি দেখি, তো তো মুভি ওয়েব সিরিজ এগুলো আমার সবসময় দেখা হয়, তো যার কারণে সারাদিন কাজের পরে আমি আসলে একটু রাতে ডিনারটা শেষ করে আমি আসলে মুভি দেখতে বসে যাই। তো আসলে ওভাবে ঘুমও আসে না। তো আমি আসলে চিন্তা করেছি যে একটা মুভি দেখার পরে ঘুমোতে যাওয়ার আগে এই যে আমাদের দৈনন্দিন জীবনের যে বিভিন্ন বিষয়গুলো যেগুলো আমরা আসলে এক্সপিরিয়েন্স করছি আমাদের লাইফ থেকে আসলে, তো সেই বিষয়গুলো নিয়ে আমি চেষ্টা করব এভরিডে কোনো না কোনো টপিকস নিয়ে আর কি আসার, এসে কথা বলার। আমার মনে হয় যে সবার হেল্প হবে। থ্যাংক ইউ সো মাচ কামাল হোসেন, আপনি জয়েন করেছেন। থ্যাংক ইউ রাতুল, সেই সুদূর লন্ডন থেকে জয়েন করার জন্য। রাতুল, তোমাকে আসলে অনেক মিস করি আমরা। বগুড়াতে অনেক মজা করতাম আমাদের সেই দিনগুলো। তো আশা করি তুমি ইংল্যান্ডে সেটেল হয়ে যাবে, এবং এখন তো ইলেকট্রিক একটা রেভলিউশন চলতেছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে। আমাদের বাংলাদেশেও আসলে ইলেকট্রিক গাড়িগুলো মোটামুটি অ্যাভেলেবল হচ্ছে। আচ্ছা, আমি আসলে একটা পয়েন্ট মনে হয় মিস করে ফেলেছি এখানে, যে সিএনজি, এলপিজি, অকটেন পেট্রোল, এবং আমার আসলে লেখা উচিত ছিল ইলেকট্রিক অলসো আর কি। তো হ্যাঁ, অবশ্যই আমি নিজে প্রচন্ড পরিমাণে পছন্দ করি ইলেকট্রিক গাড়ি, এবং আমার নিজেরও ইচ্ছা আছে বাংলাদেশে যদি অ্যাভেলেবল হয়ে যায়। অলরেডি বিওয়াইডি যে চাইনিজ কোম্পানিটা, আসলে বিওয়াইডি বলতে বোঝায় যে বিল্ড ইউর ড্রিম, তো সেটারই সংক্ষিপ্ত হচ্ছে বিওয়াইডি। চাইনিজ একটা কোম্পানি, যারা আসলে ওদের গাড়ি লঞ্চ করার সাথে সাথে প্রচুর পরিমাণে কিন্তু মানুষ বিওয়াইডির গাড়ি কিন্তু কিনছে এবং ব্যবহার করছে, এবং চায়নাতে কিন্তু নাম্বার ওয়ান পজিশন ওরা দখল করে ফেলেছে। এলন মাস্কের আমরা সবাই জানি, এলন মাস্ক কিন্তু 100% ইলেকট্রিক গাড়ি তৈরি করেছে টেসলা, যে এইটাকে আসলে একটু ফিউচারিস্টিক গাড়িও বলা যায়। টেসলাতে প্রচুর পরিমাণে ক্যামেরা দেয়া রয়েছে, টেসলাতে অনেক বড় একটা মনিটর রয়েছে গাড়িতে। তো টেসলা আসলে অটো পাইলট মোডে চালানো যায়, অটোমেটিকলি চালানো যায় টেসলা। টেসলা কিন্তু অনেক মানে আপ টু ডেট, মানে ফিউচারিস্টিক, মানে একটা টেসলা গাড়ি চালানো আর আসলে একটা ফিউচার চালানো একই কথা, এটা বলে অনেকে আর কি। তো এখন চাইনিজরা যেহেতু অনেক এগিয়ে গিয়েছে, চাইনিজরা সবকিছুই তৈরি করতে পারে। চাইনিজরা কিন্তু টেসলার দেখা দেখি তারা কিন্তু প্রচুর পরিমাণে ইলেকট্রিক গাড়ি তারা তৈরি করছে। এর মধ্যে বিওয়াইডি অনেক ভালো। বিওয়াইডি কিন্তু বাংলাদেশে অলরেডি শোরুম হয়েছে, এবং বিওয়াইডি বাংলাদেশে আসলে হয়েছে কি, বাংলাদেশে গাড়ি কেনা, গাড়ি চালানো খুব এক্সপেন্সিভ, মানে সরকার প্রচুর পরিমাণে ডবল ট্রিপল ট্যাক্স আসলে নিয়ে থাকে। তো বাংলাদেশ আসলে গাড়ি বান্ধব দেশ না, যেটা আমি বলবো। এবং পুরো পৃথিবী ইলেকট্রিকে চলে গেছে অনেক আগেই, তো বাংলাদেশ এখন পর্যন্ত ইলেকট্রিক অ্যাভেলেবল হতে পারেনি। তো ইউএসএ তে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে, বিভিন্ন কান্ট্রিতে টেসলা, বিওয়াইডি যেসব দেশে আসলে ইলেকট্রিক গাড়ি চলে, সেসব দেশে কিন্তু টেসলার উদ্যোগে তারা কিন্তু, বা বিওয়াইডির উদ্যোগে তারা কিন্তু চার্জিং স্টেশন বসিয়েছে। তো সেখানে দুই ধরনের চার্জ হয়, একটা হচ্ছে ফাস্ট চার্জিং আর একটা নর্মাল চার্জিং। তো ফাস্ট চার্জিং যেটা, ওই ইলেকট্রিক গাড়িগুলো চার্জ হতে আধা ঘন্টা সময় নেয়, আর নর্মাল চার্জিং 7 থেকে 8 ঘন্টা লাগে। তো ওরা কিন্তু চার্জিং পয়েন্ট আসলে দিয়ে দিয়েছে আমেরিকাতে, পুরো আমেরিকাতে, আমেরিকার যতগুলো স্টেট আছে, যেমন আমি যদি বলি ওদিকে নিউ ইয়র্কে, এদিকে হাওয়াই থেকে শুরু করে, লস এঞ্জেলেস থেকে শুরু করে, ফ্লোরিডা, একদম সেই ক্যানাডার খুব কাছের যে বাফেলো শহরটা, যেখানে আমরা এই যে রিসেন্টলি শাকিব খানের মুভি যে রাজকুমার আমরা দেখলাম, ওইখানে শাকিব খান তার মাকে খুঁজতে একদম বাফেলো পর্যন্ত চলে যায় ইউএস এর। তো সেখানে কানাডা, অস্ট্রেলিয়াতে সব জায়গাতে কিন্তু চার্জিং পোর্ট আছে, এবং একটা ইলেকট্রিক গাড়ির রেভলিউশন চলতেছে ওয়ার্ল্ড ওয়াইড আর কি, কম্পিটিশনে চলে আসছে সবাই। তো রিসেন্টলি বিওয়াইডি চাইনিজ কোম্পানি, তারা খুব ভালো করতেছে ইলেকট্রিকের মধ্যে। এর মধ্যে শাওমি যে মোবাইল কোম্পানি, তারাও কিন্তু শাওমি বিউটিফুল, একদম পোর্শের সেই মানে স্পোর্টস কারের মতো দেখতে। ওরা আসলে বলেই দিচ্ছে যেটা দেখতে পোর্শের স্পোর্টস কারের মতো। তো আসলে পোর্শে সবাই তো অনেক এক্সপেন্সিভ, বাট ওরা কিন্তু, শাওমি কিন্তু অনেক কমের মধ্যে খুব সুন্দর একটা ইলেকট্রিক গাড়ি কিন্তু তারা তৈরি করেছে, এবং তারা গাড়ি তৈরি করার সাথে সাথে কিন্তু অনেক প্রচুর পরিমাণে তারা কিন্তু গাড়ি অর্ডার তারা পেয়েছে, এবং তারা কিন্তু গাড়ি ওয়ার্ল্ড ওয়াইড তারা কিন্তু সেল করা শুরু করেছে। তো আশা করি, আই হোপ যে বাংলাদেশে খুব তাড়াতাড়ি
ইলেকট্রিক গাড়ি চলে আসবে, তাহলে যেটা হবে আমাদের এই যে তেল গ্যাস এগুলো তো আসলে খনিজ সম্পদ, তো খনি থেকে আমরা নিচ্ছি, একটা সময় তো এগুলোর তো আসলে লিমিট একটা সময় শেষ হয়ে যাবে। তো তখন আসলে আমরা কি করব? তো আমাদের আসলে অল্টারনেটিভ থাকাটা খুবই জরুরি। যেমন আসলে সিএনজি এলপিজি আসার কারণে কিন্তু আমরা এখন অকটেন পেট্রোলের অল্টারনেটিভ চিন্তা করতে পারছি। তো যারা আসলে ব্যবসায়িক উদ্দেশ্যে গাড়ি কিনছে বা মাইক্রো কিনছে, ব্যবসায়িক উদ্দেশ্যে যারা গাড়ি নিয়ে বিজনেস করছে, তারা কিন্তু দীর্ঘদিন ধরে সিএনজি তে আছে এবং সিএনজি তে তারা কিন্তু বেশ ভালো প্রফিট করছে আর কি। তো এটা আসলে যদি আমাদের অল্টারনেটিভ না থাকতো তাহলে কিন্তু এই অপশনটা আমরা পেতাম না। তো তেমনই একটা অল্টারনেটিভ হচ্ছে আমাদের ইলেকট্রিক, ডেফিনেটলি ব্যাটারি চালিত যে ইলেকট্রিক গাড়িগুলো। তো সেই গাড়িগুলো একটা বিশেষ ভূমিকা রাখছে এবং নেক্সট যে টেকনোলজিটা মোটামুটি আসছে সেটা কিন্তু হাইড্রোজেন। হাইড্রোজেন চালিত যে গাড়িগুলো সেগুলো কিন্তু আরো আপ টু ডেট হবে এবং হাইড্রোজেন সেল সেগুলো কিন্তু চার্জ খুব কম সময় চার্জ নেয় এবং এগুলো মাইলেজ কিন্তু অনেক বেশি দেয়। যেমন শাওমি, তারা তো দাবি করছে যে তাদের গাড়ি একবার চার্জ দিলে প্রায় অনেক 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 দূর যাবে আর কি। তো এটা অনেক বড় একটা বিষয় যে আমি আমার গাড়ি একবার চার্জ দিলাম, দিয়ে আমি বগুড়া থেকে ঢাকায় চলে গেলাম, ঢাকা ঘুরলাম, ঢাকা ঘুরে আবার বগুড়ায় চলে আসলাম, আমার গাড়ির চার্জ শেষই হচ্ছে না। তো এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। এবং বিওয়াইডি যে ইলেকট্রিক গাড়ির কোম্পানি, ওরা বলছে যে ওদের গাড়ি চার্জ দিতে খরচ হয় 1,000 সামথিং টাকা এবং পার কিলোমিটারে ওদের গাড়ির খরচ হয় অনলি 2 টাকা সামথিং। তাহলে এটা সিএনজি বা এলপিজি বা অকটেন পেট্রোলের চেয়ে অনেক অনেক কম কস্ট কিন্তু একটা ইলেকট্রিক গাড়ি। তো একটা ইলেকট্রিক গাড়ি যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি দেখেন যে আপনার কিন্তু রিফিল করার ঝামেলা নাই, ইঞ্জিন থাকে না সেই গাড়িতে, কোনো ধরনের কোনো প্রবলেম নাই এবং খুব কিন্তু কস্ট ইফেক্টিভ। তো যারা হচ্ছে ইলেকট্রিক স্কুটার বা ইলেকট্রিক বাইক যারা আপনারা চালাচ্ছেন, তারা আপনারা জানেন যে কতটা মানে মজার বিষয়গুলো। একবার চার্জ দিলে কিন্তু খুব সুন্দরভাবে ইলেকট্রিক স্কুটার গুলো নিয়ে কিন্তু ঘোরা যাচ্ছে এবং বেড়ানো যাচ্ছে এবং সেখানে কিন্তু খরচ অনেক কম আর কি। তো এটাই হবে, মানে আস্তে আস্তে কিন্তু আসলে সবকিছুই চেঞ্জ আসবে এবং চেঞ্জ আস্তে আস্তে ঠিক অলরেডি ওই যে নেদারল্যান্ডের কথা যদি আমি বলি, নেদারল্যান্ডে সবাই কিন্তু সাইকেল চালায়। ওরা কিন্তু বুঝে গেছে, ওরা কিন্তু অনেক আগেই বুঝছে যে আসলে একটা সময় মানে এই যে আমরা গ্লোবাল ওয়ার্মিং এর কথা বলছি, যার কারণেই তো এত গরম, এত হিট, আমরা ক্লাইমেট চেঞ্জের কথা বলছি, এগুলো তো আমাদের জন্যই হচ্ছে। এত গাড়ি, এত কলকারখানা, এত কিছু, এগুলোর জন্যই তো আসলে এই জিনিসগুলো হচ্ছে আসলে। তো ওরা কিন্তু প্রচুর পরিমাণে সাইকেল চালায় এবং নেদারল্যান্ডে প্রত্যেকটা মানুষের কিন্তু 2টা 3টা করে কিন্তু সাইকেল আছে এবং নেদারল্যান্ড একটা কান্ট্রি যেখানে কিন্তু সাইকেল চালানোর জন্য রাস্তার পাশে আলাদা লেন রয়েছে। তো সাইকেল মানে 100% পরিবেশ বান্ধব, সেখানে আসলে ইনভায়রনমেন্টের জন্য ক্ষতিকর কোনো গ্যাস, ধোঁয়া কোনো কিছুই কিন্তু আসলে উদ্গীরণ হচ্ছে না। তো বাইসাইকেল, তো একটা সময় আমরা কিন্তু ইলেকট্রিক, সিএনজি, তারপরে আমরা যেটাই বলি না কেন, একটা সময় কিন্তু আমরা আবার সেই সাইকেলে হয়তো বা ব্যাক করবো, সাইকেলে চলে আসবো। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমাকে শোনার জন্য, এতক্ষণ কানেক্টেড থাকার জন্য। তো আমি আসলে লাইভটা এখন শেষ করব। তো আমি চেষ্টা করব, থ্যাংক ইউ সো মাচ মিজানুর রহমান জয়েন করার জন্য। তো আমি চেষ্টা করব এখন থেকে বিভিন্ন টপিকস গুলো নিয়ে লাইভে আসার জন্য এবং আমি লাইভে কালকে, মানে আগামী কালকে থেকে বা ডে আফটার টুমোরো থেকে আমি চেষ্টা করব যে টপিকসে আমি আসলে আসবো লাইভে, সেই টপিকসটা আগেই হচ্ছে আমি পোস্টে বলে দিব, তাহলে আপনারা আপনাদের কোশ্চিন গুলো রেডি করে রাখতে পারবেন। সেই কোশ্চিন হচ্ছে আপনারা কমেন্টে করবেন, আমি আমার অভিজ্ঞতায় যদি থাকে অ্যান্সার, তাহলে আমি চেষ্টা করব অ্যান্সার দেওয়ার। আর যদি সেটা আমার নলেজের বাইরে থাকে তাহলে আমি সেটা জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, শেয়ার করার চেষ্টা করব। তাহলে আমার শেষ কথা হচ্ছে যে সিএনজি নাকি এলপিজি নাকি অকটেন পেট্রোল নাকি ইলেকট্রিক, তো নাকি হাইড্রোজেন। তো আসলে আমি বলবো যে এখন পর্যন্ত যেহেতু বাংলাদেশে ইলেকট্রিকটা ওভাবে অ্যাভেলেবেল হয়নি, যখন অ্যাভেলেবেল হয়ে যাবে তখন অবশ্যই 100% আমি বলবো আপনারা সবাই ইলেকট্রিকে চলে যাবেন, কারণ ইলেকট্রিক গাড়িগুলোতে ইঞ্জিন থাকে না, ব্যাটারি থাকে। ইলেকট্রিক গাড়ি 100% পরিবেশ বান্ধব, ইলেকট্রিক গাড়ি চার্জ দিয়ে চালানো যায় অনেক বেশি এবং কষ্ট অনেক কম হয়। অবশ্যই ইলেকট্রিককে আমি সবার আগে রাখবো। এরপরে আমি বলবো এলপিজি, কারণ এলপিজি, হ্যাঁ এলপিজি সিএনজির চেয়ে খরচ একটু বেশি।
একটু খরচ বেশি হলেও এলপিজি গাড়ির জন্য ভালো, গাড়ির ইঞ্জিনের জন্য ভালো। এলপিজি সিলিন্ডারটা অত ওয়েট হয় না। সব দিক থেকে এলপিজি বেটার এবং পুরো বাংলাদেশে এলপিজি পাওয়া যায় এবং এলপিজি 24 ঘন্টা কিন্তু রিফিল স্টেশনে এলপিজি আপনি নিতে পারবেন। সিএনজির ক্ষেত্রে কিন্তু সিএনজির সিলিন্ডারটা নিজেই অনেক বিপজ্জনক, কারণ ব্লাস্ট হয়। তারপরে সিএনজি আসলে 6টার পরে বন্ধ হয়ে যায় সিএনজি দেয়া, এটা একটা খুব সমস্যা। সিএনজি স্টেশনগুলোতে এখন প্রেসারও খুব একটা পাওয়া যায় না। সিএনজি নেয়ার জন্য একটা বিশাল লাইনে দাঁড়িয়ে থাকতে হয় এবং সিএনজি আসলে আমাদের গাড়ির ইঞ্জিনের মারাত্মক ক্ষতি করে ফেলে। একটা আমি ফর এক্সাম্পল যদি বলি যে একটা গাড়ির ইঞ্জিনের লাইফ যদি 20 ইয়ার্স হয়, তাহলে সিএনজি কিন্তু সেই লাইফ স্প্যানটা কিন্তু ইঞ্জিনের অনেকটাই কিন্তু কমিয়ে ফেলে। তো সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে আপনারা এলপিজি ব্যবহার করেন। যাদের এলপিজি মানে সিএনজি করা রয়েছে তারা কিন্তু অনেক কম টাকায় এলপিজিতে কনভার্সন করতে পারবেন। কোথায় থেকে কনভার্ট করবেন? আপনাদের পরিচিত কনভার্সন সেন্টার থেকে আপনারা কনভার্ট করবেন এবং এলপিজি কনভার্ট করার ক্ষেত্রে যে কিট, সেটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভালো অরিজিনাল কিট নেয়ার জন্য। আমি ইতালিয়ান কিট লোভাতো নিয়েছি বলে যে আপনাকে এটাই নিতে হবে তা না। আপনাদের ইচ্ছা, আপনাদের পছন্দ মতো আপনারা গুগল করে ইউটিউব ঘেটে যেটা আপনাদের পছন্দ হবে অরিজিনাল আপনারা দেখে শুনে হচ্ছে এলপিজি এবং সিএনজির কিট আপনারা নেবেন, নিয়ে ইউজ করবেন। আশা করি আপনার গাড়ি খুব স্মুথলি চলবে। আর যারা ব্যবসায়িক উদ্দেশ্যে আপনারা মাইক্রো গাড়ি এই যে রেন্টে কারের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের সিএনজিটাই বেটার হবে, কারণ সিএনজিতে অনেক কস্ট এফেক্টিভ। তবে আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনার গাড়িটা আপনি একটু লাভ কম হোক, মানে আমার গাড়ির ইঞ্জিনটা ভালো থাকুক, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি মানে রেন্টে কারের বিজনেসে আপনারা যারা আছেন সেক্ষেত্রে আপনারাও এলপিজিতে কিন্তু আসতে পারেন। তবে আমি বলবো যে এখন পর্যন্ত যেহেতু সিএনজির দাম এলপিজির চেয়ে কম, তো আপনারা যারা রেন্টে কারের বিজনেস করছেন আপনাদের জন্য আমার মনে হয় সিএনজিটাই বেটার হবে। আর যাদের সামর্থ্য রয়েছে, আমাদের যাদের সামর্থ্য রয়েছে, আর্থিক অবস্থা খুব ভালো, সমস্যা নেই, সেই ক্ষেত্রে আপনারা যেহেতু গাড়ি মেনটেন করা মানে যদি সামর্থ্য থাকে সেই ক্ষেত্রে আমি বলবো 100% অকটেন অথবা পেট্রোল দিয়ে আপনি বা ডিজেল দিয়ে আপনি গাড়ি চালান, কোনো সমস্যা নেই, যেহেতু আপনার সামর্থ্য কোনো প্রবলেম নেই। আর যদি আপনার মোটামুটি আপনার সামর্থ্য একটা ইস্যু থাকে, ফাইন্যান্সিয়াল যদি আপনার একটা ইস্যু থাকে, আবার আপনার গাড়িও একটা শখ, আবার আপনি মানে আমার মতো আর কি, আমি একটু গরিব মানুষ, আমার আবার একটু শখ আছে, আমার আবার একটু গাড়ি চালানোর শখ, আবার আমার ইচ্ছা যে আমার গাড়ির ইঞ্জিনটা একটু ভালো থাক, গাড়ির পারফরমেন্সটা আমি একটু তেলের মতোই যেন পাই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এলপিজি ব্যবহার করতে পারেন। আর আপনার যদি সামর্থ্য ভালো থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনি ওয়াইলে চালান, অকটেন বা পেট্রোল পেট্রোল দিয়ে আপনি চালান। তারপরেও আমি বলবো যে বাংলাদেশে কিন্তু পেট্রোল এবং অকটেনগুলোর মধ্যে ভেজাল রয়েছে। এলপিজিতে এখন পর্যন্ত কিন্তু ভেজাল নেই। আর এলপিজির প্রাইসটা ওঠানামার বিষয়টা সেটা আমি বলেছি যে এটা যে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যখন প্রচুর পরিমাণে ঠান্ডা হয় তখন কিন্তু ওরা গ্যাস নিয়ে হচ্ছে ওরা হিটার চালায়, যার কারণে ওই সময়টা একটু এলপিজির দামটা বেশি হয় যেহেতু বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। আর সিএনজি আমরা জানি এটা আমাদের খনি থেকে, বাংলাদেশের খনি থেকে এটা যেহেতু আমরা কালেক্ট করি, এই জন্য এখন পর্যন্ত এটার প্রাইসটা একটু কম। আর এলপিজিটা যেহেতু আমাদের বাইরে থেকে ইম্পোর্ট করতে হয় জন্য একটু বেশি। আর ওই যে বললাম যে বছরের হয়তো বা 1টা মাস বা 2টা মাস প্রাইসটা একটু বেশি থাকে, বাট তারপরেও এত বেশি না যে একেবারে আপনার অকটেন পেট্রোলের কাছাকাছি চলে যায়, সহনীয় পর্যায়ে থাকে। সো এই হচ্ছে মোটামুটি আজকের আলোচনার বিষয় ছিল। এরপরেও আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে যে হ্যাঁ আমার গাড়ি আছে এবং আমার গাড়িটাকে আমি এলপিজি, আমি ডিসিশন নিয়েছি আমার গাড়িটাকে আমি এলপিজি থেকে আমি আমি সিএনজি থেকে এলপিজি তে করতে যাচ্ছি বা এলপিজি থেকে সিএনজি তে কনভার্ট করতে যাচ্ছি, এই রিলেটেড যদি কোনো কনফিউশন থাকে, কোনো কোশ্চেন থাকে বা এনিথিং এনিথিং, এই লাইভটা হচ্ছে সেভ হয়ে থাকবে এখানে। আপনারা আপনাদের কমেন্টে লিখবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই কমেন্টের রিপ্লাই দেয়া, যেটা আমি জানি আমার অভিজ্ঞতা থেকে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যেটা আমি হয়তোবা জানি না বা জানবো না, কারণ আমি যে সবকিছু জানি এমন না, যেটা আমি জানবো না বা আমার নলেজের মধ্যে নেই সেটা আমি চেষ্টা করব ইন্টারনেট থেকে বা আমার রেফারেন্স সোর্স থেকে সেটা জেনে সেটার একটা অথেন্টিক লিঙ্ক বা অথেন্টিক সোর্স আপনাদেরকে দেওয়ার, যাতে করে আপনারা
সেটা জানতে পারেন। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুন্দরভাবে ঘুমাবেন। আর যেহেতু এখন প্রচন্ড গরম, এখন আপনারা বাহিরে বের হবেন, সাথে ছাতা রাখতে পারেন। অবশ্যই ঠান্ডা পানি আপনারা নিয়ে বের হবেন সাথে। এবং চেষ্টা করবেন হচ্ছে হোয়াইট কালারের যদি ড্রেস থাকে বাসায় সেটা পরার চেষ্টা করবেন। এতে করে আপনাদের একটু গরম কম লাগবে। চেষ্টা করবেন রোদ অ্যাভয়েড করার জন্য। তারপরেও আমাদের যেহেতু কর্ম করতে হয়, বিজনেস করতে হয়, জব করতে হয়, বিভিন্ন কারণে বাইরে বের হতে হয়। বাইরে আমাদের বের হতেই হবে, তবে সাবধানতা অবলম্বন করে আমরা সবাই বের হব। কারণ এখন যেহেতু প্রচুর পরিমাণে গরম এবং এই যে আল্ট্রাভায়োলেট যে রে, অতি বেগুনি যে রশ্মি, সেটা কিন্তু আসছে এবং এটা ডিরেক্টলি আপনার স্কিনে যদি ওভাবে আসে তাহলে কিন্তু আপনার স্কিন ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন ধরনের অসুখ, হিট স্ট্রোক, অনেক ধরনের অসুখ কিন্তু হতে পারে। সো আপনারা সাবধানে থাকবেন, সাবধানে চলাফেরা করবেন, নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। মনে রাখবেন যে টাকা পয়সা, ধন সম্পত্তি এগুলো হয়তো বা আসবে যাবে, বা টাকা পয়সা সবকিছু এগুলো আপনি ইনকাম করতে পারবেন যদি আপনি সুস্থ থাকেন। যদি আপনি সুস্থই না থাকেন তাহলে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না। সো এই জন্য নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন, লক্ষ্য রাখবেন। আসলে নিজের শরীরটা ঠিক রাখা, নিজের প্রতি খেয়াল রাখা, নিজেকে ভালো রাখা সবার আগে। হেলথ হচ্ছে সবার আগে। আপনি যদি সুস্থ, আবারও বলি আমি, আপনি যদি সুস্থ থাকেন তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন, জব করতে পারবেন, বিজনেস করতে পারবেন, ওয়ার্ল্ড ট্যুর দিতে পারবেন, আপনি ইউটিউবিং করতে পারবেন, ব্লগ করতে পারবেন, ডিজিটাল মার্কেটিং করতে পারবেন, হোয়াট এভার ইউ ক্যান ডু। কিন্তু আপনার শরীরটাই যদি মানে আপনার হেলথই যদি নষ্ট হয়ে যায়, আপনি যদি অসুস্থ হয়ে যান, তাহলে আপনার টাকা পয়সা বা হোয়াট এভার যেটাই বলেন না কেন সবকিছুই কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। থ্যাংক ইউ সো মাচ সুরাইয়া সাবা, থ্যাংক ইউ, তুমি জয়েন করেছো, থ্যাংক ইউ। সজীব ভাইয়া, আসলে আমি এখন লাইভটা শেষ করবো, আমি অনেকক্ষণ আগে এসেছিলাম ভাইয়া। এই লাইভটা সেভ করা থাকবে, আপনি পুরো লাইভটা আবার দেখতে পারবেন, শুনতে পারবেন। হ্যাঁ ভাইয়া, আলোচনা করছিলাম সিএনজি থেকে এলপিজি কনভার্সন করা। হ্যাঁ ভাইয়া, আমি এলপিজি করেছি, আজকেই আমি সিএনজি থেকে আমার গাড়িটা এলপিজিতে কনভার্ট করেছি। কারণ যেহেতু আমি আমার গাড়িটা পার্সোনালি ব্যবহার করি, আমার ফ্যামিলি আমার গাড়িতে চলাফেরা করে। আপনি তো ভালো করে জানেন, যেহেতু ভাইয়া আপনি আপনার বিজনেস রয়েছে আমি জানি। তো আসলে গাড়িতে সিএনজির সিলিন্ডারটা প্রায় 85 কেজির মতো ওয়েট থাকে। 60 লিটারের একটা সিলিন্ডারের কথা যদি বলি, আরো বড় সিলিন্ডার যারা ইউজ করে তাদের তো ওয়েট আরো অনেক বেশি হয়। তো একটা গাড়িতে প্রচুর পরিমাণে ওয়েট ক্যারি করে সিএনজি অনেক রিস্কি, এটাও আপনি জানেন, কারণ অনেক মানে ওটা প্রেসার দিয়ে সিএনজিটাকে ভরাইতে হয়। সিএনজি আমাদের ইঞ্জিনটার মারাত্মক ক্ষতি করে, এটাও আপনি জানেন। তো এই সব দিক বিবেচনা করে আমি আসলে সিএনজি থেকে আজকে কনভার্ট হয়েছি এলপিজিতে ভাইয়া। হ্যাঁ, মাইলেজের যে বিষয়টা যেটা আপনি বলেছেন যে, হ্যাঁ ভাইয়া, আমি চেক করেছি। আমি আপনাকে বলি ভাইয়া, সিএনজি থেকে বা আপনি আমি যদি অকটেনের কথা বলি, অকটেনে আপনি মাইলেজ পাচ্ছেন 1 লিটারে হচ্ছে 8 কিলোমিটার। এক্সাম্পল, 8 কিলোমিটার যদি আপনি পান তাহলে আপনি এলপিজিতে আপনি পাবেন হচ্ছে 7 কিলোমিটারের মতো আপনি পাবেন। আর আপনি সিএনজিতে যদি আপনি 8 কিলোমিটার পান তাহলে আপনি এলপিজিতে পাবেন 7.5 কিলোমিটারের মতো, এরকম আর কি। মানে খুব বেশি, মানে খুব অল্প পরিমাণ আপনার সিএনজি থেকে এলপিজির যে ডিস্টেন্সটা, আর দামের ডিস্টেন্সটা হচ্ছে আপনার 15 থেকে 20 টাকা বা 20 টাকা প্লাস আর কি। এখন বর্তমান এলপিজির বাজার মূল্যটা যদি আপনাকে আমি বলি, এটা ফ্লাকচুয়েট করে আপনার ইন্টারন্যাশনালি ডলার রেটের সাথে। কারণ আপনার শীতপ্রধান যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো, ওরা আসলে ওদের রুম হিটার বা ওদের হিটিং সিস্টেম ইউজ করার জন্য ওরা কিন্তু আসলে এলপিজি মানে গ্যাস ব্যবহার করে। তখন আসলে আমরা যেহেতু বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি, এজন্য হচ্ছে আমাদের একটু তখন কস্টটা বেশি পড়ে যায়। তো ডলার রেটের সাথে কিন্তু এলপিজিটা আসলে ওঠানামা করে। তো আসলে আপনি যদি মনে করেন যে আপনার মানে শখের গাড়িটা, পছন্দের গাড়িটা, আপনার ইঞ্জিনটা আপনি ভালো রাখতে চান, আপনি খুব সুন্দর একটা মানে ফিল নিতে চান, মানে যেটা তেলের মতো, মানে তেল দিয়ে গাড়ি চালানোর যে ফিলটা, সেটা যদি আপনি নিতে চান এবং গাড়ির ইঞ্জিনটাকে যদি আপনি ভালো রাখতে চান, তাহলে আমার মনে হয় যে আপনি ডেফিনেটলি এলপিজিতে আপনি আসবেন। আর যদি আপনি রেন্টের ক্ষেত্রে, মানে আপনি গাড়ি দিয়ে যদি বিজনেস করার কথা চিন্তা করেন, তাহলে এখনো যেহেতু সিএনজি অনেক কম কস্ট, মানে আপনার কস্টও অনেক কম, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে কস্ট ইফেক্টিভ
সেই ক্ষেত্রে আমি বলবো যে ভাইয়া রেন্ট মানে বিজনেসের ক্ষেত্রে অবশ্যই আপনি সিএনজিতে থাকবেন, তবে সিএনজিতে আপনি সিলিন্ডারটা কিন্তু ফ্রিকোয়েন্টলি মাঝে মাঝে একটু চেক করার যে বিষয়টা একটু চেক করতে হবে আপনাকে। আহ, এটাই আর কি। থ্যাংক ইউ নোমান ভাইজান জয়েন করার জন্য। আমি আসলে কন্টিনিউয়াসলি এখন থেকে চেষ্টা করব একটু লাইভে আসার। আমার বিভিন্ন যে বিষয়গুলো যেগুলো আমি আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমি আসলে বিভিন্ন ধরনের টপিকস গুলো নিয়ে আসবো, এসে কথা বলবো। আপনারা এখানে আমি আসলে সবকিছুই জানি সব বিষয়ে তা কিন্তু না, সবার কাছ থেকে শেখার আছে। আমি কিন্তু শিখতে পছন্দ করি। তো যেটা হবে যে আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো দেবেন, আমার ভুল থাকলে সেই ভুলগুলো ধরিয়ে দেবেন, সেগুলো আমি চেষ্টা করব সেই ভুলগুলো আসলে নিয়ে আমি আসলে চেষ্টা করব সেগুলো ফিক্স করার। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। যদি আমার কোনো কিছু জানা না থাকে সেটা যদি আপনাদের জানা থাকে সেটা আপনারা বলবেন, কমেন্টে লিখবেন। আমিও চেষ্টা করব সেগুলো রিপ্লাই দেওয়ার, বিভিন্ন রেফারেন্স থেকে, অথেন্টিক সোর্স থেকে রিপ্লাই গুলো দেওয়ার আর কি। হ্যাঁ, পার্সোনাল ইউজের জন্য সজীব ভাই আপনি লিখেছেন পার্সোনাল ইউজের জন্য এলপিজি বেস্ট। হ্যাঁ ভাইয়া, সেটাই আমি এতক্ষণ বলছিলাম। পার্সোনাল ইউজের জন্য অবশ্যই 100% এলপিজি বেস্ট, কারণ আপনি অকটেন এবং পেট্রোলের যে হাফ প্রাইসে আপনি আসলে পেয়ে যাচ্ছেন এলপিজি, এবং এলপিজি দিয়ে চালানো মানে তেলেই চালানো, একই কথা। এবং তবে আমাদের তো ভাড়ার গাড়ি, হ্যাঁ তাই সিএনজিতে আমাদের কিছু, হ্যাঁ ভাইয়া সেটাই, আমি তো ওইটাই বারবার বলছি যে যখন আপনি গাড়ি দিয়ে বিজনেস করবেন, রেন্টে কারের বিজনেস বা গাড়ি নিয়ে যখন আপনার বিজনেসের বিষয়টা আসবে তখন অবশ্যই সিএনজি। কিন্তু সেই ক্ষেত্রে আপনি একটু মানে যেটা একটু দেখবেন যে সিলিন্ডারের, সিএনজির যে সিলিন্ডারটা, সিলিন্ডারের গায়ে কিন্তু আপনার হচ্ছে ওটার মেয়াদ কিন্তু লেখা থাকে, আপনি হচ্ছে একটু চেক করবেন। আর হচ্ছে যে আমাদের এখানে নাভানা কনভার্সন আছে, বা যারা আসলে কনভার্সন করায় আর কি, তো তাদের কাছ থেকে একটু চেক করে নেওয়া যে হ্যাঁ সিলিন্ডারটা ঠিক আছে কিনা, মেয়াদ পার হয়ে গেল কিনা, বা এই যে সিএনজি লাইনটা যেটা কিট পর্যন্ত গিয়েছে সেটা একটু চেক করে নেওয়া। এই জিনিসগুলো একটু চেক করলে মোটামুটি ভালো থাকবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে একদম মানে ফুলফিল ভাবে সিএনজির সিলিন্ডারটা ফিল আপ না করে, ধরেন আপনি একটু কম, ধরেন 50 টাকা, ধরেন আপনার যদি সে ফর এক্সাম্পল 600 টাকার আপনার গ্যাস উঠবে, আপনি 550 টাকার উঠাইলেন, 50 টাকা মানে একটু আপনি গ্যাপ রেখে উঠাইলেন। এই ধরনের কিছু জিনিস একটু মেনটেন করলেই হয়। তবে আলটিমেটলি আসলে গাড়ির আসলে ক্ষতিই হয় সিএনজিতে, কারণ হচ্ছে দুইটা ক্ষতি। একটা হচ্ছে ওটা প্রচন্ড পরিমাণে ওয়েট ক্যারি করে গাড়ি, এক একটা সিলিন্ডার, আমি তো বললামই 60 লিটারের একটা, যেমন আমারই যে সিলিন্ডারটা ছিল এইটা আজকে আমি গাড়ি থেকে বের করতে আমরা 3 জন মিলে ধরে সিলিন্ডারটাকে নামাইতে হয়েছে, এত ভারী। অথচ আমি এলপিজির সিলিন্ডারটা যখন আমার গাড়িতে আমি ইনস্টল করলাম, সেই সিলিন্ডারটা একদম পাতলা, ধরেন 18 থেকে হালকা 18 থেকে 20 কেজি ওয়েট হবে সেটা। সো আপনার তাহলে গাড়ির সাসপেনশন বলেন, আপনি যখন একটা সিএনজির সিলিন্ডার গাড়িতে রাখছেন তখন কিন্তু গাড়ির সাসপেনশনের উপর প্রেশার পড়তেছে, শকআপের উপর প্রেশার পড়তেছে অনেক। এবং আমি সিএনজি দিয়ে গাড়ি চালাই, যেটা আমি দেখছি অনেক সময় হয় কি যে আমি পিক আপে প্রেস করছি, মানে স্পিড উঠতেছে না, মনে হচ্ছে পিছন থেকে কে যেন টেনে ধরে আছে। এরকম অনেক ধরনের প্রবলেম কিন্তু আমি ফেস করছি আর কি। হ্যাঁ, তবে হ্যাঁ অনেকেই ফেস করে না, আমি ফেস করছি জন্যই যে সবাই ফেস করে তা না। অনেকে সিএনজি দিয়ে খুব স্মুথলি চলে। সিএনজি যদি খুব ভালো করে অ্যাডজাস্ট করে আপনি নিতে পারেন, সিএনজিও কিন্তু খুব ভালো চলে। তবে আলটিমেটলি আমাদের ইঞ্জিনের কিন্তু প্রচন্ড পরিমাণে ক্ষতি করে, কারণ ওটা কিন্তু পুরোটা শুকনো। আর এলপিজিটা আসলে পেট্রোল বা অকটেনেরই অল্টারনেট ভার্সনে কিন্তু আমি বলবো। আর এখানে কনভার্ট করার ক্ষেত্রে আমি যেটা মানে বলছিলাম প্রথম থেকেই, যে পরিচিত, আপনাদের পরিচিত খুব ট্রাস্টেড যদি কেউ থাকে তাদের কাছ থেকে কনভার্সনটা করিয়ে নেবেন। এবং এলপিজি কনভার্সনের ক্ষেত্রে যে কিটটা, এটা এলপিজির হার্ট বলা হয়, সিএনজির ক্ষেত্রেও ওই কিট লাগে আর কি। তো এই কিটটা ইতালিয়ান কিট, তার কিছু বিভিন্ন ধরনের কিট বিভিন্ন কোম্পানির ইউজ করে। আমি লোভাটো ইতালির যে কিট অরিজিনাল যেটা, সেটা কিন্তু আমি ইউজ করছি এবং খুব ভালো পারফরমেন্স দিচ্ছে। আপনার যদি অরিজিনাল কিট দিয়ে যদি কনভার্সনটা আপনি করেন তাহলে কিন্তু আপনি 100% আপনি মাইলেজ পাবেন তেলের কাছাকাছি। যদি তেলে 8 কিলোমিটার যায়, আপনি এলপিজিতে কিন্তু 7 কিলোমিটারের মতো কিন্তু আপনি মাইলেজ পাবেন। এবং
1500 সিসির ভিভিটি ইঞ্জিন থেকে হাইব্রিড থেকে শুরু করে লেটেস্ট যে গাড়িগুলো, এই গাড়িগুলো অবশ্যই আপনারা ট্রেডিশনাল কনভার্সন না, অবশ্যই সিকোয়েন্সিয়াল যে কনভার্সন, অর্থাৎ কম্পিউটারাইজড, যেটা কম্পিউটার সফটওয়্যার দিয়ে স্ক্যান করে যে কনভার্সনটা যেটা হয় সেটাই আপনারা করবেন। তাহলে যেটা হবে যে আপনি গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথে অটোমেটিকলি নিজে নিজেই কিন্তু সে অয়েল থেকে গ্যাসে কনভার্ট হয়ে চলে যাবে, আপনার এক্সেলেটরে পা দিতে হবে না। এবং যদি গাড়ি চালাতে চালাতে আপনার গ্যাস শেষও হয়ে যায়, অটোমেটিকলি সে কিন্তু তেলে চলে আসবে। পুরোটাই কিন্তু কম্পিউটারাইজড করা থাকে। এবং অনেকে ভয় পায় যে সিকোয়েন্সিয়াল কনভার্সন করলে আবার সফটওয়্যার কোনো সমস্যা হয় কিনা, প্রবলেম হয় কিনা, রাস্তায় গাড়ি থেমে যায় কিনা। নো, আপনি কোনো এক্সপার্ট হ্যান্ড দিয়ে যারা সত্যি ওই সফটওয়্যারটা সুন্দর করে চালাইতে পারে, যাদের কাছে ওই সফটওয়্যার কিন্তু খুব এক্সপেন্সিভ, 1 থেকে 1.5 লাখ টাকার মতো লাগে ওই সফটওয়্যারটা, যারা হচ্ছে ইউজ করতেছে ওই সফটওয়্যারটা, যারা খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে দিতে পারবে অরিজিনাল কিট দিয়ে, একদম সুন্দর করে আপনাকে পুরো একদম ওয়ারিং টোয়ারিং দিয়ে সুন্দরভাবে যদি আপনাকে সেট করে দেয়, তাহলে কিন্তু আপনার গাড়ি সিকোয়েন্সিয়াল কনভার্সনে এলপিজি আপনি চালাবেন, কোনো ট্রাভেল দিবে না, কোনো সমস্যা কিন্তু করবে না। এটাই হচ্ছে মানে যে বিষয়টা আর কি, এটাই। তো এখন কিন্তু মোটামুটি যারা হচ্ছে মানে গাড়ি দিয়ে বিজনেসের বাহিরে, যারা মানে প্রাইভেট মানে পার্সোনাল ইউজার কে, আমরা ফ্যামিলি, আমরা যারা ইউজ করছি, যারা বুঝছে, তারা কিন্তু, যারা সিএনজি করা ছিল, যারা জানে বোঝে, তারা কিন্তু সবাই আসলে সিএনজি থেকে এলপিজিতে তারা চলে আসছে। এবং আপনার যদি অলরেডি সিএনজি করা থাকে, তাহলে আমি আবারও বলতেছি, আপনার যদি সিএনজি করা থাকে তাহলে কিন্তু এলপিজিতে কনভার্ট করতে আপনার খরচ কিন্তু অলমোস্ট অনেক অনেক কম। কারণ আপনার যে সিএনজি যে আপনার যে সিলিন্ডারটা, সেটা কিন্তু ওরা কনভার্সনে ওরা কিন্তু নিয়ে নিবে। সো ওইটার কিন্তু একটা বেশ ভালো একটা দাম থাকে। আপনার যদি সিলিন্ডারের মেয়াদ বেশি থাকে, দাম অনেক বেশি পাবেন। তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু কনভার্সন করতে অনেক বেশি খরচ কিন্তু আপনার নেই, খুব অল্প খরচেই কিন্তু আপনি কনভার্সনটা করতে পারবেন। আর এলপিজির বিউটিটা হচ্ছে আপনি পুরো বাংলাদেশে এলপিজি আপনি পাচ্ছেন। আপনি সিএনজি করা গাড়ি কিন্তু আপনার রিস্ক আছে। এমন একটা ডিস্ট্রিক্টে আপনি গেলেন, আপনি বগুড়া থেকে গ্যাস ভরে নিয়ে গেলেন, কিন্তু সেই ডিস্ট্রিক্টে যে যে আপনার গ্যাস শেষ হয়ে গেল, তাহলে আপনাকে ব্যাক করতে হবে কিন্তু 100% পেট্রোল বা অকটেনে, প্রচুর পরিমাণে খরচ হবে আপনার। কিন্তু আপনার এলপিজি করা থাকলে আপনি পুরো বাংলাদেশের সবখানে এলপিজি এখন অ্যাভেলেবল হয়েছে। আমি বগুড়ার কথা যদি বলি, বগুড়া মাটিডালিতে, বগুড়া বনানীতে, বিভিন্ন জায়গায় এলপিজি অ্যাভেলেবল। আপনি যদি সারিয়াকান্দিতেও যান, সেখানেও কিন্তু আপনি এলপিজি পাবেন, এলপিজি রিফিল করতে পারবেন। সো আমার মনে হয় যে এলপিজিতে আপনি কনভার্ট করলে পুরো বাংলাদেশে কিন্তু আপনি এলপিজি নিশ্চিন্তে আপনি ঘুরতে পারবেন পুরো বাংলাদেশ। কারণ এলপিজি 24 ঘন্টা সব জায়গায় আপনি পাবেন। এবং এলপিজি নিতে গেলে আপনার কোনো লাইনে দাঁড়াতে হবে না, একদম ফাঁকাই থাকে এলপিজির কর্নারটা। বাট আপনি দেখবেন যে যারা সিএনজি নিচ্ছে, তাদের কিন্তু লম্বা একটা লাইনে দাঁড়াতে হয়। এবং সিএনজির কিন্তু এখন পাম্পগুলোতে কিন্তু প্রেশারও অতটা পাওয়া যায় না। অর্থাৎ আপনার যদি 600 বা 700 টাকা পর্যন্ত গ্যাস ওঠার কথা, আপনি দেখবেন 450-500 টাকার বেশি কিন্তু আপনি তুলতে পারতেছেন না। প্রেশারে কিন্তু একটা বিষয় থাকে। এবং আল্লাহ না করুক, খোদা না করুক, ওই আমরা মাঝে মাঝে কিন্তু নিউজ শুনি যে অমুক পেট্রোল পাম্পে ব্লাস্ট হয়েছে, ব্লাস্ট হয়ে কিন্তু মানুষজন মারা গেছে। এটা কিন্তু সিএনজির ক্ষেত্রে যেটা হয়, এলপিজির ক্ষেত্রে এই ধরনের কোনো ভয় নাই, কারণ এলপিজিটা টোটালি কিন্তু লিকুইড। রমিন ভাইয়া কেমন আছো? আশা করি তুমি ভালো আছো, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে লাইভের একদম শেষে চলে আসছি, আমি লাইভটা এখন একটু ক্লোজ করব, বাট হচ্ছে এই লাইভটা সেভ হয়ে থাকবে। থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে আমার বক বক শুনলেন। তো আমি আসলে এখন থেকে বিভিন্ন ধরনের টপিকস নিয়ে আসলে চেষ্টা করব একটু এসে আপনাদের সবার সাথে একটু কথা বলার জন্য, কারণ আমরা সবাই আসলে অনেক বড় একটা কমিউনিটির সাথে এখন একটু কানেক্টেড। তো যেটা হয় যে রাতে আসলে একটু নয়েজ কম থাকে, আমাদের মাথাটা একটু কুল থাকে। তো যেটা হয় যে এই যে আপনাদের সবাইকে আমি মনে হচ্ছে একদম কাছে পাচ্ছি। আপনারা সবাই আমার সাথে একটু একটু মত বিনিময় করলেন। আপনাদের কাছ থেকেও আমার অনেক কিছু শেখার আছে। এই যে এখানে নোমান ভাই জয়েন করেছে, রাকিব, রমিন জয়েন করেছে, সজীব ভাইয়া জয়েন করেছেন। আপনাদের অভিজ্ঞতা অনেক অনেক অভিজ্ঞতা আপনাদের। তো আমি যে টপিকস গুলো নিয়ে আসবো, এসে কথা বলবো, সেই টপিকস গুলো সম্পর্কে হয়তো বা আপনাদের অনেক নলেজ থাকবে, অনেক জানার থাকবে, সেগুলো এখানে একটু শেয়ার করবেন, আমিও জানবো। তাহলে সবাই জানবে, সবারই উপকার হবে, সবাই আসলে হ্যাপি থাকবে আর কি। তো আমি আগামীকালকে কথা বলবো যে এই যে এখন ঘরে বসে আর্নিং নিয়ে বা ফ্রিল্যান্সিং নিয়ে কিন্তু এক ধরনের স্ক্যাম হচ্ছে, প্রতারণা হচ্ছে, যেটা নিয়ে অনেকে আসলে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বিষয়টা নিয়ে হচ্ছে আমি কালকে কথা বলবো রাতের বেলা। তো আমি চেষ্টা করব 12টার মধ্যেই লাইভে চলে আসা, বা চেষ্টা করবো আরেকটু আগে আসা, বা
ট্রাই করব 12টার বা 12টার পরপরই এসে কথা বলার জন্য। তো আপনারা যদি মনে করেন, আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ, লাইভে জয়েন করি, আমার সাথে এসে যদি মত বিনিময় করতে চান, ডেফিনেটলি আপনারা জয়েন করবেন। আমি খুব খুশি হব, খুব হ্যাপি হব। থ্যাংক ইউ সো সো মাচ। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে, মূল্যবান সময় আপনারা জয়েন করেছেন, আমার কথাগুলো শুনলেন। থ্যাংক ইউ সো সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এবং আমি সবসময় খুব ব্লেসড ফিল করি যে এই যে এত ভালো, এত ক্রিয়েটিভ মানুষজন এবং এত এত সুন্দর, এত নাইস সোল, আপনাদের মতো এমন ট্যালেন্টেড মানুষজন, এত এক্সপিরিয়েন্স মানুষজনের সাথে আমি কানেক্টেড হতে পারছি, পরিচয় হতে পারছি লাইভের বিভিন্ন স্টেজে। তো আমি আসলে রিয়েলি ফিল সো ফরচুনেট, ফিল সো ব্লেসড যে আপনাদের সাথে আমি কানেক্টেড হতে পেরেছি। সো থ্যাংক ইউ সো মাচ। আসলে অনেকদিন পর এটা আমার মানে লাইভ আর কি, লাইভে আসা। তো হয়তোবা ভুল ত্রুটি হয়েছে, সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করব সেগুলো, মানে আমার ভুলগুলো আপনারা ধরিয়ে দেবেন, আমি চেষ্টা করব সেগুলো ফিক্স করে ফেলার জন্য আর কি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা কিন্তু বাইরে প্রচন্ড পরিমাণে এখন ওয়েদার অনেক গরম, বাহিরে একটু পানির বোতল সাথে রাখবেন। আমাদের হিট অফিসার উনিও বলেছেন আমব্রেলা সাথে করে নিয়ে যেতে, পানি সাথে করে নিয়ে যেতে। আর এমন কাপড় পরবেন যেগুলো হচ্ছে, যেমন হোয়াইট চেষ্টা করবেন, হোয়াইট পরার, তাহলে কিন্তু গরমটা একটু কম লাগবে। রোদ অ্যাভয়েড করার চেষ্টা করবেন, ট্রাই করবেন একটু ছায়াতে থাকার জন্য। আবারও বলছি যে টাকা পয়সা লাইফে আসবে, টাকা আর্ন করা যাবে, কিন্তু হেলথ অনেক ইম্পর্টেন্ট। আপনার হেলথ যদি একবার চলে যায়, আপনি যদি একবার অসুস্থ হয়ে যান, তাহলে কিন্তু আর কিছুই করতে পারবেন না। এই জন্য সবার আগে হেলথ। আপনারা হেলথের নিজেদের প্রতি একটু যত্ন রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার কথা শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ। যারা যারা জয়েন করেছিলেন, জয়েন করে আছেন, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ রাকিব, থ্যাংক ইউ সজীব ভাইয়া, থ্যাংক ইউ নুমান ভাই, থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। কালকে আমি কথা বলবো এই যে ফ্রিল্যান্সিং বা অনলাইন স্ক্যাম নিয়ে, কালকে কথা বলবো। আপনাদের যদি এই বিষয়ে কোনো কিছু বলার থাকে, কোনো ইনফরমেশন দেওয়ার থাকে, তাহলে আপনারা আপনাদের কথাগুলো রেডি করে রাখবেন, কমেন্টে লিখবেন। তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তাহলে যেটা হবে যে সবাই বিষয়গুলো জানবে, সবার উপকার হবে। আপনারা আপনাদের লাইফ থেকে এরকম কোনো স্ক্যামের শিকার হয়েছেন কি না, হলে কি করেছিলেন, কি ব্যবস্থা নিয়েছিলেন, রিকভার করেছিলেন কিভাবে, সেগুলো আপনারা শেয়ার করতে পারেন। তাহলে যেটা হবে যে আপনাদের মাধ্যমে সেই জিনিসগুলো সবাই জেনে যাবে, সবাই সাবধান হয়ে যাবে। সো সবাই ভালো থাকবেন, গুড নাইট, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।